পাচ্ছেন না? জি স্যার, শুনতে পাচ্ছি। আজকে তর্ক শুনতে সবকিছু ক্লিয়ার। ওকে। আমাদের আহ, গত ক্লাসে আমরা ভিক্টোরিয়ান এজ পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমাদের অফিসিয়ালি এইখানে মানে এই লিটারেচারের শেষ ক্লাস। তো এইখানে দেখতে পাচ্ছেন আমাকে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের আজকে মডার্ন লিটারেচার বা মডার্ন পিরিয়ড যেটা, সেটা আমরা আলোচনা করতে যাচ্ছি। মডার্ন এজ যেটা আছে সেটার যুগকালটা আমরা কত থেকে কত বলছিলাম। যুগকালটা ধরবো ভিক্টোরিয়া। গত ক্লাসে আমরা যখন দেখলাম যে রানী ভিক্টোরিয়ার শেষ হইলো কত সালে। রানী ভিক্টোরিয়ার শেষ হলো আহ, আপনার 1901-এ। হ্যাঁ, 1901 শেষ হইলো। ওকে, ভালো। তো 1901 শেষ হওয়ার পরে ইয়েতে এনামল একটু হোস্টটাকে একটু করে দেন তো। এই আমাকে একটু করে দেন, ফিক্সড করে দেন, হাইলাইট করেন। ওকে, 1901 থেকে আমরা মডার্ন পিরিয়ডটা বলতেছি, মূলত 1901 থেকে কত 1936 সাল পর্যন্ত। তারপরে যে যুগটা আসতেছে সেটাকে আমরা পোস্ট মডার্ন বলতে যাচ্ছি, বা পোস্ট মডার্ন এজ বলতেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে বর্তমান সময় পর্যন্ত। তো এই মডার্ন এইজটাতে আসলে সাহিত্যের শাখা প্রশাখা অনেক বেশি বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে অনেক নাম আসছে। আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতি যে এই জায়গাতে এত কিছু না করে মানে অনেক ডিটেলস এই একটা ক্লাসে অনেক অনেক দিন করা সম্ভব। তো আমি কিছু কিছু জায়গা বলে যাচ্ছি, একটু খেয়াল রাখার চেষ্টা করবো। এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো খেয়াল রাখার চেষ্টা করবো। 1901 সালে কুইন ভিক্টোরিয়া মারা গেল, রানী ভিক্টোরিয়া মারা গেল। এবং ভিক্টোরিয়া রানী ভিক্টোরিয়া মারা যাওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে শুরুর কালটা, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে প্রারম্ভের কালটা, এই সময় পর্যন্তটাকে মূলত একটা একটা ভাগে ভাগ করা হয়। আরেকটা হচ্ছে যে এই মডার্ন এজের পরবর্তী অংশটাকে আরেকটা ভাগে ভাগ করা হয়। প্রথম অংশটাকে বলা হয় আপনার এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর পরেরটাকে বলা হয় জর্জিয়ান পিরিয়ড। এগুলো সব শিটে আছে, সরাসরি শিটেই আছে এগুলো। তো এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এটা যদি আবার আসে পরীক্ষায়, তাহলে এটা হচ্ছে 1901 থেকে 1910। যদি না থাকে তাহলে 1901 থেকে 1914, এটাও দিতে পারবেন। আর পরেরটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। ওই সময়ে রাজাদের নামে এই যুগের নামকরণটা করা হয়। যুগের শ্রেণীবিন্যাস আসলে এই জায়গাটা মনে রাখতে হবে। যেমন অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য লেটেস্ট এজ। নিচের কোন এইজটি মানে সর্বাধুনিক এজ ছিল। তখন যে চারটা দেওয়া থাকে ওই চারটার মধ্যে সবচেয়ে পরের যেটা সেটাকে সর্বাধুনিক বলা হচ্ছে। তো এরকম ধরনের প্রশ্ন আসে, এই জন্য যুগ বিন্যাসটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যুগ বিন্যাসটা মুখস্থ রাখার চেষ্টা করব। আর এইখানে মডার্ন এইজে যে সময়কালটা, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে বর্তমান সময় পর্যন্ত এটাকে পোস্ট মডার্ন বলে। 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা গেল। মারা যাওয়ার পরে এখানে আবার যে ঘটনাটা ঘটলো, এই সময় একটা বিখ্যাত সময়ও একটা ঘটে। সেই ঘটনাটা মনে রাখবেন। এই সময় আপনার উম এই 1901 সাল থেকে সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। এটা একটু নোট করে রাখবেন যে সাহিত্যে প্রথম নোবেলও চালু হয় 1901 সাল থেকে। আর এই ক্ষেত্রে আরেকটা ভাগ একটা লাগবেন। আহ সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী হচ্ছে প্রথম নারী হচ্ছে সেলমা লেগারলফ। লাগে না, এগুলো এগুলো আসে না কখনো।
আচ্ছা, এগুলো লাগবে না তো। এডওয়ার্ডিয়ান যুগে যদি আমরা যাই, মডার্ন এজটাকে আমরা, আচ্ছা, মডার্ন এজটাকে শেষ করি। মডার্ন এজের কিছু বৈশিষ্ট্য আছে, পরে ভাগটা দেখি। মডার্ন এজের যদি কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে যান, প্রথমেই যে বিষয়টা আপনি সর্বপ্রথম খেয়াল রাখবেন, যে মডার্ন এজটাকে আপনার বৈশিষ্ট্য হলো এই যুগের মধ্যে সর্বপ্রথম যে বৈশিষ্ট্য হচ্ছে দ্বন্দ্ব, সংঘাত, বিতর্ক এবং স্বার্থপরতা এবং সভ্যতা। একটু লিখে রাখতে পারেন যে এই মডার্ন পিরিয়ডের যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে, যদি চান এইভাবে লিখতে পারেন: কনফ্লিক্ট, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে কন্ট্রোভার্সি, তারপরে হচ্ছে সেলফিশনেস, আরেকটা হচ্ছে সিভিলাইজেশন, আরেকটা আছে এখানে লেখালেখির মধ্যে, এটা পোস্ট মডার্ন পোয়েটদের মধ্যে আরো বেশি প্রকাশিত হয়, সেটা হইলো আপনার এলিয়েনেশন। এলিয়েনেশন, এই থিমটা। তো একটু একটু লিখে রাখেন যে এগুলো হচ্ছে এই যুগের বৈশিষ্ট্য বা অন্যতম ক্যারেক্টারিস্টিক্স অফ মডার্ন এজ। একটু লিখে রাখেন। প্রথমটা কি বলছি? ইচ্ছে হলে বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন, যে মডার্ন পিরিয়ডের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, একটা হচ্ছে কনফ্লিক্ট, আরেকটা হচ্ছে কন্ট্রোভার্সি, আরেকটা লিখতে পারেন সেলফিশনেস, আরেকটা লিখতে পারেন আহ এক্সপেরিমেন্টেশন, সিম্বলিজম, তারপর ট্রেডিশনকে ফলো না করা, যেটাকে আমরা বলতে পারি ব্রেকডাউন উইথ ট্রেডিশন, অ্যাবসার্ডিটি, অ্যাবসার্ড আর কি, অদ্ভুত বা এলোমেলো টাইপের কোনো কিছু, এলিয়েনেশন, এলিয়েনেশন, এটাও এটাও বলতে পারেন। লিখেছেন কি? শুনতে পাচ্ছেন কথা? জি কেউ একজন স্যার। বলেন কথা, কেউ একজন বলেন যে শুনতে পাচ্ছি। স্যার শুনতে পাচ্ছি, পয়েন্টগুলো লেখা আবার শেষ বলেন। হয়েছে? হয় নাই স্যার, আবার বলেন। কনফ্লিক্ট লেখেন, 1 নম্বরে লেখেন স্যার, কনফ্লিক্ট। লিখছি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। মডার্ন এজের বৈশিষ্ট্য কি কি বলছি? 1 নম্বরে বলছি কনফ্লিক্ট। 1 নম্বরে কি বলছি? কনফ্লিক্ট। কনফ্লিক্ট। 2 নম্বরে বলছি কন্ট্রোভার্সি। 3 নম্বরে বলছি এলিয়েনেশন। ঠিক আছে, তারপরে লেখেন ফর্মালিজম। ফর্মালিজম, তারপর হচ্ছে সিভিলাইজেশন, সভ্যতার বিকাশ, সেলফিশনেস। ঠিক আছে, তারপরে হচ্ছে রোমান্টিসিজমের একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম ইত্যাদি। এই ধরনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনার মডার্ন এইজের মধ্যে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো আছে। আরেকটা বললাম যেটা লাগবে, এটার একটা নাটকও আছে, সেটা হচ্ছে অ্যাবসার্ড, অ্যাবসার্ডিটি। এখন দেখতে পাচ্ছেন তো? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের যে এই যে যে বৈশিষ্ট্যটা মডার্ন এইজের যে জায়গাটা, এটা অ্যাবসার্ডিটি মানে হচ্ছে কিম্ভূত কিমাকার বা অদ্ভুত টাইপের কোনো কিছু। ঠিক আছে, অদ্ভুত টাইপের কোনো কিছু, সেটা। স্যামুয়েল ব্যাকেটের এই সম্পর্কিত একটা নাটক আছে, ওয়েটিং ফর গোডো। ঠিক আছে, ওইখানের মধ্যে এই অদ্ভুততা দেখা যায়। আমি একটু একটু করে বলবো সবকিছুই। তো এই যে মডার্ন পিরিয়ডের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো আসলে কি করে? এই বৈশিষ্ট্যগুলো শুধু মডার্ন এজেরই বৈশিষ্ট্য না,
মোটামুটি এই সমস্ত বৈশিষ্ট্যগুলো পোস্ট মডার্নেও আমরা খুঁজে পাবো। ঠিক আছে। পোস্ট মডার্নের মধ্যে আমরা সবচেয়ে বেশি যেটা খুঁজে পাবো পোস্ট মডার্নে, সেটা হচ্ছে মানুষের মধ্যে রেস্টলেসনেস আমরা খুঁজে পাই, আমরা মানুষের মধ্যে সেপারেশন খুঁজে পাই, এবং মানুষের মধ্যে আমরা আহ মানে সেলফ সেন্টার্ডনেস খুঁজে পাই। এই তিনটা পোস্ট মডার্নের সবচেয়ে বেশি পাই। এই জন্য আপনি যদি পোস্ট মডার্নের কোনো কবিদের লেখা দেখেন তাহলে দেখবেন এদের কথার মধ্যে ক্রিটিসিজম, এবং এই এই সময়টার অনেক পরের সময়টাতেও আহ, কবিরা যেন মৃত্যুর সংক্রান্ত অনেক কথাই ওনারা বলেছেন বা লিখেছেন। যেমন সিলভিয়া প্লেথ নামে একজন কবি আছে, ওনাকে আধুনিক কবি বলা হয়, সিলভিয়া প্লেথ। ঠিক আছে। সিলভিয়া প্লেথের কবিতাগুলো ছোট ছোট। এই কবি 3বার সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলেন। হ্যাঁ, উনি আসলে দেখতে যাচ্ছিলেন মৃত্যুটা কেমন। এরকম ধরনের নানান ধরনের বৈশিষ্ট্য এই মডার্ন এজে, আমরা মডার্ন বা পোস্ট মডার্ন এজে আমরা দেখতে পাই। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ যে দুইটা সংঘটিত হয়, যে এই প্রথম বিশ্বযুদ্ধের সময়কালটা আমরা সবাই জানি, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা হচ্ছে অনেক সময় পরীক্ষায় আসে এরকম, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল কবে। এটা একটু খেয়াল রাখবেন যে সেপ্টেম্বরের 1 তারিখে। সেপ্টেম্বরের 1 তারিখ 1939 সালে, সালটা আমরা সবাই জানি। তো এটার শুরুটা হয় এইভাবে, অস্ট্রিয়ার যুবরাজ আহ ফার্ডিনান্ডকে হত্যার মধ্য দিয়ে। তো যাই হোক, এই ধরনের কথাগুলো একটু খেয়াল রাখবো। এখন এই যে আরেকটা খেয়াল রাখবো এখানে, যে দুইটা বিশ্বযুদ্ধ অবশ্যই সাহিত্যে মানুষের উপর মানে ব্যাপক ধরনের প্রভাব ফেলে। কি কি ধরনের প্রভাব ফেলে? মানুষের মধ্যে দুঃখ কষ্ট তৈরি হয়, মানুষের জীবন, ওই যে ব্রেক ডাউন অফ ট্রেডিশন যেটা বললাম, হ্যাঁ, ট্রেডিশনটা ভেঙে যায়। এই যে সাহিত্যের ধারাটা, এই ধারাটা ভেঙে গিয়ে সাহিত্য নতুন একটা ফর্ম পেতে শুরু করে। এই এই ফর্মটাই আমাদের এই মডার্ন এজে আমরা দেখতে পাই। হ্যাঁ, যেমন কি দিয়ে উদাহরণ দেওয়া যেতে পারে? আপনি নর্মালি দেখেন মানুষের জীবনবোধ, এখন দেখেন সাহিত্যে একসময় এগুলো স্থান পাবে। হ্যাঁ, আমি আপনাদেরকে আগে বলেছিলাম যে আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই একটা, ও কবিতা টবিতা লেখে, তো একবার একটা কবিতার 2টা লাইন লিখলো এরকম। হ্যাঁ, যে লাইন দুইটা কি, যখন পৃথিবী পানে তাকিয়ে ক্লান্ত হয়ে যায় তখন আকাশের দিকে তাকায়। আমি এটা আগেও বলছিলাম, হে আকাশ তুমি কি রক্ত পছন্দ করো। এখানে আকাশটা কি বলতেছে, হে আকাশ তুমি কি রক্ত পছন্দ করো। আপনি দেখেন এই কবিতাটা গদ্য আকারে লেখা, বা কবিতার লাইনগুলো গদ্যের মতো, কিন্তু দেখেন থিমটা যেন আধুনিক, এবং থিমটা যেন সার্বজনীন। হে আকাশ তুমিও কি রক্ত পছন্দ করো। এখানে আকাশ বলতে গড বা সৃষ্টিকর্তাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এখানে কি সে কি কমপ্লেন করতেছে? না, এখানে তার অনুরূপ অনুযোগ না, এখানে তার একটা প্রকাশ পাচ্ছে। আপনার কি বলবো, এক ধরনের আকুতি প্রকাশ পাচ্ছে, যে এরকম তো চাই না। আপনি বর্তমান বিশ্বে তাকায় দেখেন, বর্তমান বিশ্বের সব জায়গাতে আপনি একটু খেয়াল করে দেখেন অস্থিরতা। আমরা তো সরাসরি যুদ্ধই দেখতে পাচ্ছি কত জায়গায়, ইউক্রেনে দেখতেছি, প্যালেস্টাইনে আমরা দেখতেছি, এই ভারত পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখলাম। এইগুলো এইগুলো যখন সাহিত্যে প্রকাশ হবে, এবং হবেই, সাহিত্যে যখন প্রকাশ হবে দেখবেন বিভিন্ন ধরনের মুভি বানানো হয়, এগুলো সাহিত্য। এগুলোর মধ্যে কি দেখানো হয়? আপনি দেখেন সবকিছু ঘুরে সর্বশেষে যে প্রাধান্যটা দেখানো হয় সেগুলো হচ্ছে সেলফিশনেস। তাহলে মডার্ন লিটারেচারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সেলফিশনেস, এবং এইটা একটা সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি তৈরি করে এই যুগে, যেটা আমরা এই সাহিত্যগুলোর মধ্যে দেখতে পাই। তো আপনারা, আমি আপনাদেরকে বলেছি আগেও যে যেহেতু সময় পেয়েছেন, পরীক্ষা দেরিতে আছেন, তো ওই সময়টুকু একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। পারলে এই যে টুকটাক আমরা যে আলোচনা করি এই যুগগুলোকে আপনারা একটু বই ধরে ধরে একটু পড়তে পারেন, তাহলে কি হবে, একবার পড়লে সারা জীবন মনে থাকবে। তো এই হলো মডার্ন এজের শুরু বা টুকটাক যে কথাবার্তা, এটা আমরা বলতে পারি। এখন প্রথাগত জীবন ব্যবস্থার যখন পরিবর্তন হবে, সেই পরিবর্তনগুলো কিছু জায়গায় আপনি দেখতে পারবেন। রিলিজিয়নে দেখতে পারবেন আপনি, হিউম্যান মানে মানুষের লাইফ স্টাইলে দেখতে পারবেন, এবং ট্রেডিশনের ক্ষেত্রে দেখতে পারবেন। হ্যাঁ, আপনি আজ থেকে 50 বছর আগে তাকান, দেখবেন জীবন ব্যবস্থা এক ধরনের ছিল, এখন জীবন ব্যবস্থা আরেক ধরনের হয়ে গেছে। এই যে হয়ে গেছে, হয়ে যাচ্ছে, এই যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটাকেই আমরা মডার্ন এজের সাহিত্যের অন্যতম বৈশিষ্ট্য বলে থাকি। যত বই পড়বেন, যত কাহিনী পড়বেন এই মডার্ন এজে, সবকিছুর মধ্যে ঘুরে ফিরে যেন আপনারা এই ধরনের ঘটনাই দেখতে পারবেন। তো এই মডার্ন এজটাকে 2টা ভাগে ভাগ করা যাচ্ছে। 2টা ভাগে ভাগ করতেছি, একটার নাম কি বলছিলাম বলেন তো? এডওয়ার্ডিয়ান। অ্যাডওয়ার্ডিয়ান, আরেকটা হচ্ছে স্লেশ দিয়ে লিখলাম, আরেকটা হচ্ছে দ্য অ্যাডওয়ার্ডিয়ান, আরেকটা হচ্ছে জর্জিয়ান। ঠিক আছে। জি।
ঠিক আছে। তো এই দুইটা এইজ এই দুইটা এইজ কি, প্রথম ভাগটাকে আমরা কি বলতেছি? প্রথম ভাগটাকে আমরা এডওয়ার্ডিয়ান বলতেছি। অনেক সময় প্রশ্ন এরকম থাকে যে এডওয়ার্ডিয়ান পিরিয়ড কার নাম অনুসারে করা হয়। ওই সময় ইংল্যান্ডের রাজা ছিলেন এডওয়ার্ড দ্য সেভেন। একটু লিখে রাখতে পারেন, ইংল্যান্ডের রাজা ছিলেন এডওয়ার্ড দ্য সেভেন। ঠিক আছে, ওই সময় ইংল্যান্ডের রাজা ছিলেন, উনি সপ্তম এডওয়ার্ডের নাম অনুসারে এই যুগের নামকরণটা করা হয়। আর রানী, এই যুগটাকে ওই যে আগে বললাম যে সময়কালটা খেয়াল রাখবেন, 1901 থেকে 1910 যদি থাকে তাহলে এটাই দিবেন। আর যদি দেখেন 1901 থেকে 1910 নাই, আপনি ভয় পেয়ে যায় না যে এখানে সঠিক উত্তর নাই, আপনি ছেড়ে আসার কোনো দরকার নাই। যদি দেখেন অপশনটা এরকম আছে 1901 থেকে 1914 পর্যন্ত, তাহলে আপনি ওই সময়টাকেও উল্লেখ করে দিয়ে আসবেন। হ্যাঁ, আমরা অনেক সময় কি করি, যে ছেড়ে দিয়ে আসি। ছেড়ে দিয়ে আসি বলতে কি, যে এটা কুইট করে দেয়, কনফিউশন আছে, এটা হবে না, এটা হবে না, এই ধরনের কনফিউশন একটু আমরা সবসময় কনফিউশন থেকে দূরে থাকার চেষ্টা করব। এমনিতে স্বাভাবিকভাবে সময়কালটা হচ্ছে 1901 থেকে 1910। আর এই দুইটার মধ্যে সবচেয়ে হচ্ছে লেটেস্ট হচ্ছে জর্জিয়ান পিরিয়ড, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর 1910 থেকে 1936, কারো মতে 1939 বা 1945, এই যে সময়কালটাকে এটাকে জর্জিয়ান পিরিয়ড বলা হয়। এই সময় ইংল্যান্ডের রাজা ছিলেন জর্জ দ্য ফাইভ। ঠিক আছে, পারলে আপনারা এগুলো একটু দেখবেন, ইতিহাস নাটক হিসেবে দেখবেন, করবেন, মনে রাখবেন। তো এটুকুই এখান থেকে আসে। রাজা ছিলেন পঞ্চম জর্জ। জর্জ নামে রোমান্টিক একজন রাজা ছিলেন। তো ওইখানে যাওয়ার দরকার নেই, জর্জিয়ান পিরিয়ডে। তো পঞ্চম, আর এডওয়ার্ডিন হচ্ছে সপ্তম। সপ্তম এডওয়ার্ড আর পঞ্চম জর্জ, এই দুইজনের নাম অনুসারে এই দুইটা নামকে বলা হয়। তো এই সময় আপনার জর্জিয়ান পিরিয়ডে যেটা হয়, আমি এটা একটু সার্বিকভাবে বলে নিলাম, তারপর কবি ধরে ধরে বা লেখক ধরে ধরে আমি টুকটাক কথা বলে যাব। এটা একটা খেয়াল রাখবো। আরেকটা হচ্ছে আহ এই এডওয়ার্ডিন, এই যে আপনি যদি সাহিত্যের কথা খেয়াল করেন, তাহলে সাহিত্য কি কি ধরনের পরিবর্তন হয় এখানে একটু খেয়াল রাখবেন। বাস্তববাদ, রিয়ালিজম, ঠিক আছে, এবং স্ট্রিম অফ সোশ্যাল কনসাসনেস। ঠিক আছে, এই জায়গাটা খেয়াল রাখবেন। একটা হচ্ছে রিয়ালিজম, হ্যাঁ, রিয়ালিজমের বিষয়ে খেয়াল রাখবেন। আর একটা হচ্ছে দ্য স্ট্রিম অফ সেলফ কনসাসনেস, দ্য স্ট্রিম অফ সেলফ কনসাসনেস। স্ট্রিম স্ট্রিম না, এটা এসটি। হ্যাঁ, দ্য স্ট্রিম অফ সেলফ কনসাসনেস। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো। যে আরেকটা বিষয় ছিল এই সময়, ইন্টেরিয়র মনোলোগ, নিজের সাথে নিজের কথা বলা। এটা শেক্সপিয়ারের সময়ও ছিল, এই সময় আবার আমরা একটু দেখতে পাই। তো এই এডওয়ার্ডের যুগটাতে একটা হচ্ছে বাস্তববাদ, মানুষ যেন বাস্তবতার প্রেক্ষাপটে কাজগুলো বলে। শ্রেণী বিভাজন দেখতে পাই আমরা, অর্থনৈতিক বৈষম্য দেখতে পাই। হ্যাঁ, অর্থনৈতিক বৈষম্য এখনো আছে এবং সব জায়গাতে খুব স্থিরভাবেই আছে। একটু এগুলো খেয়াল রাখবেন, যে অর্থনৈতিক বৈষম্য দেখতে পাই, বাস্তবতা দেখতে পাই, সমাজ সচেতনতা আমরা দেখতে পাই, তারপর মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটির কথা যেটা বললাম সেটা দেখতে পাই, তারপর আপনার জাতীয়তাবাদ দেখতে পাই, এবং সাম্রাজ্যবাদের যে মানে কি বলবো, সাম্রাজ্যবাদের যে ধারণা, সেই ধারণার পরিবর্তনও আমরা দেখতে পাই। আগে যেরকম ছিল এখনো আছে, যুদ্ধ করে করে হ্যাঁ, অঞ্চল দখল করার প্রক্রিয়া আছে, কিন্তু আপনি দেখেন এই যে আমরা আমরা এখানে এই যে জুমে ক্লাস করতেছেন, জুমটা কোন প্ল্যাটফর্মে, একটা প্ল্যাটফর্মে ক্লাস করতেছি। এটা কিন্তু অর্থনৈতিক একটা বা টেকনোলজিক্যাল একটা নির্ভরতা তৈরি করছে এরা আমাদের উপর। এই যে আমরা এই জায়গায় নির্ভর হয়ে গেলাম বা হয়ে যাচ্ছি, এটাও এক ধরনের যুগের পরিবর্তন, যেটা সাহিত্যের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তো এই যে যুগ যুগ বিন্যাসগুলো বা যুগ ভাগগুলো, এই যুগ বিন্যাস বা যুগ ভাগগুলো আমাদের ক্ষেত্রে খুব এই এই সাহিত্যের ক্ষেত্রে খেয়াল রাখবেন। এটা কি বলা হচ্ছে, রিয়ালিজম, সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটিস, সেলফ কনসাসনেস, সোশ্যাল কনসাসনেস, সোশ্যাল স্টেটাস, শ্রেণী বিভাজন, যেটা কার্ল মার্কসের ওই যে দাস ক্যাপিটাল থেকে আমরা দেখলাম যে শ্রেণী বিভাজনের বিষয়টা আসলো। তো এই জায়গাটুকু একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এই সময়ে জর্জিয়ান পিরিয়ডে যারা কবিতা লেখে তাদেরকে বলা হয় জর্জিয়ান পোয়েট্রি, এডওয়ার্ডিয়ান পোয়েট্রি। তো এই জিনিসগুলো তো আমরা সামাজিকভাবেই জানি, এবং আমরা এই এই জিনিসগুলো হ্যাঁ আহ মনে রাখবো। এই সময় আরো একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটে, সেই উল্লেখযোগ্য ঘটনাটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে প্রসার ঘটে এবং নারীদের ভোটাধিকারের বিষয়গুলো এখানে অনেকটা ক্ষেত্রে উঠে আসে।
তারপর যেটা হচ্ছে যে জর্জিয়ান পিরিয়ডের কথা আমরা বললাম, তো জর্জিয়ান পিরিয়ডের ক্ষেত্রে এখানেও খেয়াল রাখবেন যে এটাও সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা কাল। তো এই জর্জ জর্জ সময় যখন 1 2 3 4 5 উনি এই এদের রাজত্বকাল, জর্জিয়ান রাজাদের মূলত রাজত্বকাল শুরু হয় 1714 সাল থেকে। এখানে অনেক পলিটিক্যাল ঘটনা, আমরা ওই জায়গাতে যাচ্ছি না। 1830 থেকে 1837 পর্যন্ত থাকে, 1 2 3 4 থাকে, এবং আমাদের এই সময় যিনি আসেন ওনার নাম হচ্ছে জর্জ 5 নামে রাখা হয়। এবং এই সময় ইংরেজি সাহিত্যের এইটা ঘটে, বিকাশ ঘটে। এগুলো আসলে ভিক্টোরিয়ান এজ থেকেই মোটামুটি প্রকাশ পাওয়া শুরু করে। গালিভাস ট্রাভেলস থেকে এগুলো আমরা দেখে আসছি, এগুলো আর নতুন করে বলতেছি না। এখন আপনি যেটা আসবেন সেটা হচ্ছে যে এই সময় ইন্ডিভিজুয়ালিজমের প্রাধান্য পায় এই জর্জিয়ান পিরিয়ড গুলোকে, যেটাকে অনেক সময় আমরা রোমান্টিকতার মধ্যে দেখতে পাই। যে রবার্ট ফ্রস্টের কবিতায় দেখতে পাবেন, উইলিয়াম বাটলার ইয়াটস এর কবিতায় দেখতে পাবেন, ডব্লিউ.এইচ অডেনের কবিতায় দেখতে পাবেন। এই নামগুলো আমাদের সবগুলো লাগবে। যেমন ইন্টারমিডিয়েটে আপনারা একটা কবিতার বই কবিতা পড়ে আসছেন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। কবিতাটার নাম হচ্ছে উম এরকম মনে হয়, এইভাবে ছিল, সেপ্টেম্বর সেপ্টেম্বর 1, সম্ভবত এরকম কবিতাটার নাম ছিল, সেপ্টেম্বর 1, নিশ্চয়ই। 1939। 1939, সেপ্টেম্বর 1, 1939, ডব্লিউ.এইচ অডেনের লেখা একটা কবিতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর কালে যেন উনি উনি বলতেছেন, এই কবিতাটা লেখা উইলিয়াম হার্বার্ট আর কি, অডেন। এখানে শুধু তাই নয়, এই কবিতার আলোচনা করতে গেলে এখানে কবির ব্যক্তিগত জীবনটাও অনেক ক্ষেত্রে ফুটে আসছে, বা ব্যক্তিগত সময়কালটাও এখানে উনি বলছেন। তো এই কবিতাটা আধুনিক যুগের সময়ের একটা কবিতা হিসেবে লেখা হয়। তো এখানে ইন্ডিভিজুয়ালিজম ঠিকই উনি প্রকাশ করছেন। কবিতাটার মধ্যে আপনি যদি কবিতাটা দেখেন, কবিতাটা ইন্টারমিডিয়েটের বইয়ে আছে, বইটাতে একটু দেখবেন, পিচ এন্ড কনফ্লিক্ট নামে একটা অধ্যায় আছে, ওই অধ্যায়ে আছে। আপনাদেরকে এগুলো আসলে আমাদের সিলেবাস গুলোতে আপনাদেরকে এগুলো ইন্টারমিডিয়েটে অনেক কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই সাহিত্যের যে অনেক বিষয় আছে, আপনারা আপনাদের এখানে বেশিরভাগই যারা আছেন তাদের তো খুব বেশি আগের না। তো ওই বইগুলো আমরা যদি দেখি, ইন্টারমিডিয়েট পাস করছেন এখানে কত সালে আপনারা, দু একজন বলেন দেখি। 18 19? জি আমি স্যার স্যার আট 18 সাল। আমি স্যার 18। হ্যাঁ, 2017 সাল। ওই তো ওইরকম 18 19-এর দিকে। তো ওই বইগুলো বাংলাদেশে আমাদের ইংরেজি বইটা যেটা রচিত হয়েছে, এখনো যে বইটা আছে, এই বইটা সত্যিকার অর্থে অনেক ভালো বই। আমি আপনাদেরকে আগেও বলেছি, গ্রামার পড়ানোর সময় পড়বেন। ওইখানেও লিটারেচার আছে, যেমন গ্রিক মাইথোলজির কথা আছে, যেমন অনেক সময় পরীক্ষায় যেমন সাইকির কথা আসে, হ্যাঁ, কিউপিডের কথা আসে, অ্যাপোলো দেবতার কথা আসে। এগুলো আপনি যখন পড়বেন দেখেন, লিটারেচারটা, আমার তো আজকে শেষ ক্লাস, আমি একটু কথা অনেকটাই একটু দ্রুত বলতেছি, তো একটু খেয়াল রাখেন। তো ই মানে লিটারেচারটাকে আপনি একটু মন দিয়ে পড়বেন, তাহলে দেখবেন কি, মন দিয়ে বলতে আনন্দ নিয়ে পড়বেন, যে একটা মুভি দেখার মতো পড়ছি, বা একটা মুভির মতো করে পড়তেছি, তখন আপনি দেখবেন ঘটনাগুলো মনে থাকবে। আপনার মনটাকে বুঝান যে এটা আমার পরীক্ষার পড়া না, এটা আমাকে পড়লে আমার ভালো লাগবে। আপনি ধরেন, এই যে যেমন আমরা আমরা শুরু করতেছি যাকে দিয়ে, জোসেফ কনরাড। হ্যাঁ, তো জোসেফ কনরাডের যে আপনার একটা উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে, একটু খেয়াল করেন, জোসেফ কনরাড হচ্ছে, মনে করেন এটাই শুরু করলাম, জোসেফ কনরাড, নাম লিখতে হবে, নাম শুনছেন না? এই যে লিখলাম দেখেন, জোসেফ কনরাড। এগুলো শিটে পাবেন, আমি জাস্ট একটু একটু বলে যাচ্ছি। ওনার যে বিখ্যাত বইটা, সেটার নাম হচ্ছে হার্ট অফ ডার্কনেস। বইটার নাম তো শোনার কথা অ্যাটলিস্ট। দেখেন, এই এই যে আপনি হার্ট অফ ডার্কনেস আপনি নেটে খুঁজেন, এই সম্পর্কে প্রচুর কাহিনী পাবেন। তো আমি আপনাকে যেটা বলতে চাইতেছি, আপনি এই বইটা যখন পড়বেন, এই বইটার কাহিনী কি, আপনি যদি কাহিনীর কথা চিন্তা করেন, তাহলে এই বইটার ক্ষেত্রে আপনি, আমি যদি বলি যে জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস উপন্যাসটা একটা আধুনিক উপন্যাস, ওকে, আধুনিক উপন্যাস। এখানে কি করছে, এখানে চার্লস মার্লো নামে, হ্যাঁ, এটা আমাদের পাঠ্য ছিল, মার্লো নামক একজন ইংরেজ নাবিক আফ্রিকার কঙ্গো নামে একটা নদী পথে বেলজিয়াম একটা কোম্পানির স্টিম বোট চালনা করে, বা ওই বোটটা চালানোর দায়িত্ব নেয় সে। তার কাজটা কি থাকে, তার মূল একটা দায়িত্ব দেওয়া থাকে, পুর্টস বা কার্ডস
নামে একটা লোকের কাছ থেকে একটা মানে আইভরির ব্যবসা করবে, ওই হাতির দাঁত বা পশুদের ই যে যে থাকে, আইভরির ব্যবসার সন্ধান পাওয়া, যে গভীর জঙ্গলে বসবাস করে, এর কাছে যায় এবং বসবাস করে। মার্লো যাত্রাপথে যখন এই যে এই বনটার মধ্যে যায়, হার্ট অফ ডার্কনেস, খেয়াল করেন। হ্যাঁ, কেমন? হার্ট অফ ডার্কনেস কি বলতে পারি আমরা? হৃদয়ের গহীনে বলতে পারি, বা হৃদয়ের গহীনে কি বলতে পারেন, গহীনে তো বলতে পারেন, অন্ধকারাচ্ছন্ন এরকম একটা বোঝাচ্ছে। একটু খেয়াল করেন, জোসেফ কনরাড এই আধুনিক উপন্যাসে সে কি বলছে। সে বলতেছে যে যে চার্লস মার্লোর কথা বললাম, এই মার্লো একজন নাবিক থাকে, ইংরেজ নাবিক। তার কাজ হচ্ছে নৌকা চালায়া এই জঙ্গলে যাওয়া, আফ্রিকার জঙ্গল থেকে সে কি করবে, আপনার উম, ওই আইভরি গুলো নিয়ে আসবে, নিয়ে এসে ইংল্যান্ডে এগুলো এই কোম্পানির যে বেলজিয়ান কোম্পানি আছে ওদের যে ব্যবসার কাজে ব্যবহার করে, এই জিনিসগুলো ব্যবহার করে। এই মার্লো যখন বনের মধ্যে ঢুকে, এই কুর্ড যে এই বিদেশিদের কাছে বা ইউরোপিয়ানদের কাছে এই যে আইভরি গুলো বিক্রি করে, এই বিক্রি করা জিনিসগুলো যখন নিয়ে আসে, তখন দেখে কুর্ডস বা এই লোকটা এখানে একটা বিশাল একটা সাম্রাজ্য স্থাপন করে ব্রিটিশদের এখানে, এবং এখানে শ্রমিকদেরকে বন্দি করে রাখা, তাদের সাথে কি নিষ্ঠুর আচরণ, এই সমস্ত কিছু এই জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস আপনি যখন পড়বেন, তখন চোখের সামনে যেন ভাসতে থাকবে। তে মাল্লো যখন যাত্রাপথে যাইতে থাকে, আহ, মানে ঘটনার মধ্যে যায়, সে তখন উপনিবেশবাদের নিষ্ঠুরতা, শোষণতা বা মানবতার যে অবক্ষয়, এই টোটাল বিষয়টা সে কি করে, প্রত্যক্ষ করে। তো এই মানে মূল কথা, ইম্পেরিয়ালিজম বলা হয় এটাকে। ইম্পেরিয়ালিজমের পুরো বিষয়টাকে সে অবলোকন করে এখানে। ব্রুটালিটির কথা সে অবলোকন করে, ইম্পেরিয়ালিজম, হ্যাঁ, তারপর ব্রুটালিটি, তারপর হিউম্যান ডিগ্রেডেশন, এই জিনিসগুলো যখন প্রখ্যাত করে, উপলক্ষ করে, তখন তার একটা ধারণা চেঞ্জ হয়। এবং সভ্যতার এখানে যেটা বোঝানো হয় যে কার্সের সাথে বা কুর্সের সাথে যখন তার দেখা হয়, তখন বুঝতে পারে, এই মার্লো বুঝতে পারে যে তার কি হয়েছে, যে সভ্যতার মুখোশের অন্তরালে মানুষের অন্ধকার জগৎ কতটা গভীর। শুধুমাত্র এই থিমটার উপর, মানে এই বিষয়টা বোঝানোর জন্য এই বইয়ের নাম হচ্ছে, জোসেফ কনরাডের এই বইটার নাম হচ্ছে হার্ট অফ ডার্কনেস। যে সভ্যতার মুখোশের অন্তরালে মানুষের নির্মমতা, যেটাকে ইংরেজিতে আমরা এইভাবে বলতে পারি, হিউম্যান ডিগ্রেডেশন বা মোরাল ডিগ্রেডেশন অফ হিউম্যানিটি বা অফ হিউম্যান বিংস, যে এইটা কতটা মানে গভীর। আপনি যদি এখানে দেখবেন শ্রমিকদেরকে শিকল দিয়ে বেঁধে রেখে আছে, তার বিরুদ্ধে যারা কথা বলে তার আপনার শিরচ্ছেদ করে, সে মানে গ্রামের মানুষকে ভয় দেখানোর জন্য, যে আমার কথা না শুনলে কি হবে, ওই ইয়ের মধ্যে উপন্যাসের মধ্যে বর্ণনা দেয় যে কুশ যেখানে থাকে, ওর ঘরের মধ্যে ওই আপনার মাথার খুলিগুলা সে ই করে রাখে। তাহলে দেখেন, এই যে আইভরি নিয়ে আসতেছে আফ্রিকা থেকে, নিয়ে এসে এখানে ব্যবসা করতেছে, বিক্রি করতেছে, এই কিছু এরকম করতেছে, এই যে পুরো বিষয়টা, এটার পিছনে কি জিনিস দেখানো হচ্ছে? এটার পিছনে দেখানো হচ্ছে যে সভ্যতা, আসলে নামে সভ্যতা আছে, সভ্যতার অন্তরালে একটা অন্তর্নিহিত অন্ধকার প্রভাব পড়ে আছে। এই মার্লোর ন্যারেশন থেকে, জোসেফ কনরাডের এই বই থেকে আমরা এখানে দেখতে পাই। এবং এই গল্পটা যখন শেষ হয়, তখন মানে কার্সদের মৃত্যুর আগে সে নিজেই উচ্চারণ করে যায়, দা হরর, দা হরর। হ্যাঁ, এটা এটা কি বোঝায়? দা হরর, দা হরর মানব জাতির পতনটাকে বোঝায়, যে আসলেই ভয়ানক একটা, অর্থাৎ মানব জাতির সভ্যতার পতনটাকে বলতেছে। তাহলে দেখেন, জোসেফ কনরাডের এই বইটা 19 শতকের শুরুর দিকে লেখা, এই মার্লো তার ক্যারেক্টার এটার উপর ভিত্তি করে লেখা। তাহলে দেখেন, আজ থেকে প্রায় 100 বছর, 150 বছর আগে সভ্যতার বিকাশের যে সমাজের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বা দেখছি, এই যে বিকাশের অন্তরায় অন্ধকার জায়গাটাকে তুলে ধরা, এটাই হচ্ছে যুদ্ধ পরবর্তী সময়ের মানুষের ডার্কনেস। এই যে আমরা সভ্যতার আড়ালে অন্তর্নিহিত অন্ধকারের একটা জগতে আমাদের বসবাস, এইটা বোঝানোর জন্যই এই হার্ট অফ ডার্কনেস গল্পটা। এবং মানব জাতির অধপতন বা পতনটাকে, নৈতিক পতনটাকে, মোরাল ডিগ্রেডেশনটাকে এখানে বোঝানো হচ্ছে এই হরর হরর শব্দ দিয়ে বা এই মার্লোর কাহিনী দিয়ে। এটাই বলে ওঠে। এবং উপনিবেশবাদ অর্থাৎ ইম্পেরিয়ালিজমের সমালোচনা এবং মানব মনের যে অন্ধকার দিকগুলো আছে, সেই অন্ধকার দিকগুলোকে তুলে ধরা হচ্ছে। আপনি যখন এই একটা বই পড়লেন, হার্ট অফ ডার্কনেস, জোসেফ কনরাডের, আপনার এই পরীক্ষা প্রশ্ন এটাই আসে যে হার্ট অফ ডার্কনেস কার লেখা? জোসেফ কনরাডের। হয়তো ভাইবার মধ্যে আপনাকে প্রশ্ন করলো, আপনার উত্তর কিন্তু এইটুকুই। কিন্তু আমি আপনাকে দেখেন, আমি আপনাকে আরো অনেক বেশি কথা বললাম।
আমার পরামর্শ হচ্ছে আপনি যখন জোসেফ কনরাডের এই বইটা পড়লেন, এই হার্ট অফ ডার্কনেস বইটা পড়লেন, মার্লো কোন মানে কার ক্যারেক্টার, কুডস কার ক্যারেক্টার, কুডস বানানটা হচ্ছে এরকম, ঠিক আছে, কে কে ইউ আর টি জেড, ফুডস, ঠিক আছে। যে আপনি যখন এরকম পড়লেন, এখানে একটা ম্যানেজারের কথা থাকে, তো আপনার আসলো পরীক্ষায় যখন তখনই প্রশ্ন আছে যে জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস কার লেখা, জোসেফ হার্ট অফ ডার্কনেস কোন যুগের উপন্যাস, হার্ট অফ ডার্কনেস এর রাইটার কে, এটার প্রধান চরিত্র কে, মার্লো এবং ফুডস, এটা দিয়ে কি বোঝানো হয়েছে। দেখেন, এই যে আমি আপনাকে 5 মিনিটে একটু গল্প বললাম বা একটু বিষয়বস্তু বললাম, আমার পরামর্শ হচ্ছে যে বিখ্যাত বইগুলো আছে, যে সময়গুলো আছে, এগুলো আপনি পড়েন, আপনার দুইটা লাভ হবে। দুইটা লাভ কি? দুইটা লাভের মধ্যে একটা লাভ হচ্ছে আপনি বইটা পড়লেন, লিটারেচার পড়লেন, আপনার পুরো লিটারেচার মনে থাকবে, এবং একই সাথে আপনার ইংরেজিরও ডেভেলপমেন্ট ঘটবে। আপনি যখন বই পড়তে থাকবেন, আপনি বিভিন্ন ধরনের সোর্সের সহায়তা নেবেন, তখন আপনার ফ্লুয়েন্সি বৃদ্ধি পাবে, রাইটিং কোয়ালিটি বৃদ্ধি পাবে। আমরা সারা দিন খালি চিল্লাই যে আমি রাইটিং করতে পারি না, আমি রাইটিং লিখতে পারি না, রাইটিং পার্ট লিখতে, দেখেন আমরা সবার কাছে খুঁজি যে রাইটিং কিভাবে করব, রাইটিং কিভাবে করব, রাইটিং কিভাবে করব, ইত্যাদি 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 নানান কিছু আমরা বলে থাকি, কিন্তু কাজ কিছুই করি না। আপনি পড়েন না ভাই, একটু ইংরেজি পড়েন, ইংরেজির বইগুলো নিয়ে পড়েন, সময় পাচ্ছেন, একটু সময় পাচ্ছেন। এই সময়ের ক্ষেত্রে আমরা কি করি? এই সময়ের ক্ষেত্রে আমরা ভাগ করে নেই যে আমি এই সময়টুকু এই শীট মুখস্থ করবো, এই শীট মুখস্থ করবো। আপনি করেন, আমি তো আপনাকে না করতেছি না করার জন্য। আপনি একটু সময় এরকম ভাগ করে নেন যে বাংলা আর ইংরেজিতে যেহেতু হিউজ পরিমাণ মার্কস, আমি একটু একটু করে সময় রাখি, প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে একটু পড়ি, একটা পার্ট রাখি, 11টার সময় শুয়ে আছি, শুয়ে একটা বই আপনি নিলেন, বই নিয়ে আপনি এরকম করে বইটা হাতের সামনে ধরে শুয়ে শুয়ে পড়লে আপনার একটু না করবে যে পড়ো না? না করবে না, কিন্তু আমরা এই কাজগুলো করি না। এই যে আমরা এই কাজগুলো করি না, এই জন্য আমাদের যে জায়গাটা তৈরি হয় যে আমরা মুখস্থ করি এবং ভুলে যাই। এই যে আমি আপনাকে ঘটনাটা বলে দিলাম, এই ঘটনা থেকে আপনার কি হবে? এই ঘটনা থেকে আপনি সহজে মনে রাখতে পারবেন যে আহ, মূল মূল জায়গাটা কোনটা বা মূল বিষয়টা কোনটা। কথা কি বুঝাইতে পারছি? কথা কি শুনতেছেন সবাই? জি স্যার। হ্যাঁ। তাহলে এইভাবে যদি একটু চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনাদের পড়ার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই উপকার হবে। তাহলে দেখেন, আমি আপনাকে গল্প ভিডিওটি শুরু করছি। আমি তো শুরু করছি। আর কি ডিসকানেক্ট? পেজ দেখতেছেন না? দেখতেছি স্যার, একটু আটকে গিয়েছিল কথা। ওকে, তাহলে এখানে এখানে একটু খেয়াল করে দেখেন যে আপনি, এই যে আমি যে আপনাকে ঘটনাটা বললাম, আপনার কি মনে হয় না আপনার এই ঘটনাটা বেশি বেশি দিন মনে থাকবে? হ্যাঁ স্যার।
তাহলে আপনি, আমি বলছি, একটু করে ঘটনাটা বলছি যে হ্যাঁ, জোসেফ কনরাডের ঘটনা কি, মার্লো নামে একটা লোক একটা নৌকা চালায়। তার কাজ হচ্ছে ওই আইভরি কোস্ট থেকে ওই একটা আফ্রিকার একটা অঞ্চল থেকে আইভরি গুলো নিয়ে এসে এই কোম্পানির হাতে তুলে দেওয়া। তো সে এগুলো নিয়ে আসতে গিয়ে যে ভয়াবহতা দেখে, সে সেটাকেই তুলে ধরে আর সেটাকেই সে প্রকাশ করে। আর এই প্রকাশটাই হচ্ছে যে তার মানে মানবতাবাদ সম্পর্কে বা এই সম্পর্কে মূল বিষয়। তা আমরা এইভাবে যদি নিজেদেরকে একটু ডেডিকেটেড করি, একটু তুলে ধরার চেষ্টা করি, তাহলে দেখবেন যে আমাদের এই ক্ষেত্রে অনেকটাই সহজ হবে। তো এইভাবে আপনি দেখলেন জোসেফ কনরাডের কথা দেখলেন। এইভাবে আপনি এই যুগে আরো অনেক কবি আছে, আমি অল্প কিছু যেগুলো আমার ইয়ে আছে আমাদের গল্পের মধ্যে থাকে, সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করি। যেমন দ্বিতীয় একটা যার কথা আসবে, রুডিয়ার্ড কিপলিং বা রাডিয়ার্ড কিপলিংও বলে, তো উচ্চারণটা আমরা এইভাবে করতে পারি, রুড ইয়ার্ড কিপলিং। নাম শুনছেন না? পরীক্ষা টরীক্ষার মধ্যে তো এগুলো প্রশ্ন দেওয়ার কথা। আপনারা ফার্স্ট টাইম পরীক্ষা দিবেন এখানে কে কে? স্যার আমি ফার্স্ট টাইম। আমিও 5 টাইম। জি আচ্ছা, স্যার আমি স্যার ঠিক আছে। আহ এই যে দেখেন রুডিয়ার্ড কিপলিং, এই যে আমি লিখছি এখানে, সবার নিচেরটা দেখবেন। তো রুডিয়ার্ড কিপলিং, এই লোকটারে আমরা চিনি আর না চিনি, এই লোকের গল্প বা কাহিনী আমরা সবাই দেখছি, প্রায় সবাই। বিশ্বাস হয়? তিনি ছোটদের গল্প লিখতেন, উনি একজন কবি, উনি একজন ছোট গল্পকার, এবং আহ উনি জন্মগ্রহণ করেন এই ভারতীয় উপমহাদেশে, বোম্বেতে। তো রুডিয়ার্ড কিপলিং এর একটা বিখ্যাত বই আমরা কম বেশি সবাই দেখছি, সেই বইটার নাম হচ্ছে দ্য জঙ্গল বুক। দেখছেন না? মোগলি। মোগলি সম্পর্কে ধারণা নাই এরকম আছেন? এই কি বলেন, মোগলি সম্পর্কে দেখেন নাই? স্যার দেখেছি। এখানে সবারই তো কথা বলার কথা, মোগলি মোগলি সম্পর্কে তো দেখার কথা সবারই। এই যে দেখেন তো, এই এই লোকটারে দেখেন নাই, দ্য জঙ্গল বুক? দেখছি স্যার। হ্যাঁ, এই মুগলির কার্টুন আমরা ছোটবেলা থেকে সবাই দেখছি। তাহলে এই যে এই এই যে ঘটনাটা, দ্য জঙ্গল বুক বইটি কার লেখা, এই এই একটা প্রশ্নই আসে পরীক্ষায়। যদি বিভিন্ন জায়গায় পরীক্ষাতে আমরা দেখি যে এই মুগলি সম্পর্কিত যে এটা আসে, যে জঙ্গল বুক বইটা কার লেখা। ঠিক আছে, এটা এখানে ভিডিও চালানো যাবে, এই যে মুগলির ইমেজ আছে, এই যে এটার উপর জঙ্গল বুকের উপর অনেক সিনেমা হয়েছে। এটা আপনারা আশা করি এখন বুঝতে পারছেন কোনটা। তো এই যে দ্য জঙ্গল বুক কার লেখা, রুডিয়ার্ড কিপলিং এর লেখা। এখন আপনি একটু চিন্তা করেন যে রুডিয়ার্ড কিপলিং এর জন্ম কোথায়? দেখলাম ভারত, ব্রিটিশ প্রেসিডেন্সিতে, তখন ভারতীয় উপমহাদেশে, 1907 সালে এই লোক নোবেল পুরস্কার। তো মোগলি, এই মোগলি গল্পের মূল মূল ঘটনাটা কি? মূল ঘটনা হচ্ছে একটা মানব শিশু যে হারায় যায় এবং ভারতীয় জঙ্গলে সে আস্তে আস্তে বড় হইতে থাকে। এই এটাই হচ্ছে ঘটনা। আপনি দেখেন এটার বাইরে আর কোনো প্রশ্ন এর নিয়ে কখনো আসছে কিনা আমার জানা নাই। তাহলে প্রশ্নই আসে একটা নিয়ে। আপনি ঘটনার সাথে মনে রাখেন যে মোগলি কি, মোগলির ইয়ে ছিল আপনার যে মানুষের গ্রামে যায় কিন্তু সে বড় হয় পশু পাখিদের সাথে। তো মোগলি সম্পর্কে আমার নতুন করে আর কিছু বলার নাই। হ্যাঁ, আপনি এটার কি তাহলে, তাহলে আপনার এই গল্পটার বৈশিষ্ট্য কি? আপনি যদি বৈশিষ্ট্য খুঁজতে যান, আপনি দেখবেন যে এই গল্পের মাধ্যমে উনি অনেকটাই জঙ্গলের আইন নিয়ম কানুন এগুলো তুলে ধরছে। তারপরে আহ, মানুষের যে প্রকৃতির সাথে মিশে থেকে মানে নিজের মধ্যে একটা স্থান, প্রকৃতির মধ্যে নিজের একটা স্থান খুঁজে পাওয়া, এই যে এটার বিকাশ। আমরা কিন্তু চিন্তা করি মুগলি দেখি এবং খুশি হয়েছে, ও মুগলি তো দারুণ একটা মজার ঘটনা, মুগলি তো এরকম হয়েছে এরকম হয়েছে এরকম হচ্ছে। কিন্তু আপনি যদি একটু খুঁজেন, আপনি দেখেন মুগলিকে যখন ওই শের থাকে কি যেন, টাইগার থাকে, টাইগার যখন তাকে ধরতে আসে, তাকে ওই যে ওই ভালুকটা সেভ করে,
এই যে বাঁচানোর যে বক্তৃতা, এই যে সহমর্মিতা বা সহযোগিতা, এবং বন জঙ্গলের মধ্যে ভাগ করে দেয় যে অমুক জায়গায় ওরা থাকবে, অমুক জায়গায় এরকম থাকবে, বনের মধ্যে রাজা শিকার করে নেয়, তাদের এলাকার মধ্যে রক্ষাকর্তা ঠিক করে নেয়। এই যে একটা শৃঙ্খল পদ্ধতি, এবং মোগলিকে একটা মানুষ হিসেবে দেখায় যে মানুষ যদি প্রকৃতির সাথে মিলে থাকে, নিয়মের মধ্যে থাকে, তাহলে প্রকৃতিতেও মানুষ নিরাপদ। এটা এক ধরনের মানে এক ধরনের এইটা যে সমাজ আর জঙ্গলের মধ্যে নিজের স্থান খুঁজে পাওয়া, এই যে প্রকৃতি সম্পর্কে তুলে ধরা, এটাই হচ্ছে এই লেখার মূল বৈশিষ্ট্য। দেখেন, সাহিত্যের ছাত্র হলে আমি যেগুলো বললাম আপনি এগুলোই জানবেন। আর আপনার পরীক্ষার জন্য কি জানা দরকার? আপনার পরীক্ষার জন্য একটাই কথা জানা দরকার, সেটা হচ্ছে জঙ্গল জঙ্গল বুক বইটা কার লেখা? রুডিয়ার্ড কিপলিং এর লেখা। এটুকুই। জঙ্গল বুকের প্রধান চরিত্র, জঙ্গল বুক গল্পের প্রধান চরিত্রকে মুগলি। হ্যাঁ, এখানে এটুকুই আছে, এর চেয়ে বেশি আর কিছু আসে না। আর এটা হচ্ছে যে উপনিবেশবাদ এবং সভ্যতার একটা বিকাশকে তুলে ধরে। এতে একদম আপনার এক ধরনের যে মোগলির সাহস, আত্মপরিচয় এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে চিন্তা করার যে প্রকৃতি, এটাই হচ্ছে এই গল্পের মূল বিষয়। এই যে মোগলি যে লড়াই করে করে টিকে থাকে, এই এই জিনিসটাই হচ্ছে এই গল্পের মূল বিষয় বা অন্যতম উল্লেখযোগ্য বিষয়। তো এই জিনিসগুলো আপনি যদি এইভাবে পড়েন, তাহলে আপনার অবশ্যই মনে থাকবে। আর যদি না পড়েন, তাহলে এটা মনে থাকবে না। তো এই যে আহ, আহ, মানে বিষয়গুলো, এই বিষয়গুলো পড়ার একটাই উপায়, একটাই পদ্ধতি, একটাই সিস্টেম, সেটা হচ্ছে বারবার পড়া। আর আপনি যদি চিন্তা করেন আমি এত কিছু পারবো না, আমি ডাইরেক্ট গল্প ধরবো, মুখস্থ করবো, তাহলে আপনাদের অ্যানালিটিক্যাল ক্লাসরুমের যে ইটা দেওয়া আছে, কি বলো এটাকে, আপনাদের শীট দেওয়া আছে, ধরবেন আর মুখস্থ করবেন, ধরবেন আর মুখস্থ করবেন। হ্যাঁ, এরকম করে পড়তে থাকবে। তবে আমি, আমার কাছে মনে হয় যে ওইভাবে পড়ার চেয়ে, দেখেন আমি একটা বই যদি আজ থেকে 3 বছর আগেও পড়ে থাকি, তা আমার ওই বইয়ের কাহিনীটা মনে থাকবে। একটা সিনেমা দেখলে আপনার সহজে মনে থাকে। তো আমার পরামর্শ হবে, যেহেতু আপনারা অনেকেই প্রথমবার দিবেন পরীক্ষা, তার মানে ইউ হ্যাভ লট অফ টাইম ফর দ্য ফিউচার। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই শরীরের মধ্যে সুস্থ থাকলে, বেঁচে থাকলে একটা কেরিয়ারের জন্য আপনি একটা সময় ইনভেস্ট করতে পারেন। দেখেন, আপনি আপনি যদি টাইম ইনভেস্ট করেন, ধরেন আপনার কিছুই হইলো না, আপনি বিসিএস হইলো না, এটা হইলো না, সেটা হইলো না, আপনি জব কিন্তু একটা হবে, এটা নিশ্চিত, যদি লেগে থাকেন। আরেকটা বিষয় হলো, এই যে আমরা মোবাইল আসক্ত হয়ে আছি, আমরা এটা এটা নানান কিছুর মধ্যে আমরা নিজেদেরকে জড়াই রাখছি। বই পড়লে লিস্ট একটা মানে পিওর বিনোদনও হবে, আবার আপনার, হ্যাঁ, আহ, জ্ঞানও বৃদ্ধি পাবে। আর ইংরেজি তো আপনাকে 200 নম্বরের একটা বিসিএস এ একটা পরীক্ষা দিতেই হবে। তো 200 নম্বরের পরীক্ষা দিলে আপনার, আমরা সবসময় চিন্তা করি আমি আমি লিখতে পারি না, বানায় লিখতে পারি না। এই যখন বই পড়বে, তখন বানানোর তৈরি হবে, ক্যাপাবিলিটি তৈরি হবে। কারণ আপনি গল্প পড়বেন, গল্প জানবেন যে এই গল্প এইভাবে বলা যায়, এইভাবে একটু বলে দেখি, ওইভাবে বলে দেখি, সাহস বাড়বে। যদি পারেন চেষ্টা করবেন, আর যদি না পারেন তাহলে কিছু করার নাই। আহ, যে আহ, করলাম না, এটাই। পড়াশোনা কিভাবে করবেন, কেন করবেন, বিষয়টা এরকম না। পড়াশোনা কতটা মনোযোগ দিয়ে করলেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে, পড়াশোনা কত সময় করলেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে কতটা মনোযোগ দিয়ে করলেন। কতটা মনোযোগ দিয়ে করলেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে কতটা সিস্টেমেটিক ওয়েতে আপনি অ্যাপ্লাই করলেন। যাই হোক, এটা গেল। তাহলে দুইটা লেখক সম্পর্কে আমরা এখানে পড়ে ফেললাম, একটা হচ্ছে জোসেফ কনরাড আর একটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিংস। এগুলো সম্পর্কে, এদের সম্পর্কে আরো অনেক কথা বলা যায়, তো অত অত কথায় যাচ্ছে না। আরেকটা বিখ্যাত বইয়ের নাম আপনারা সবাই শুনে থাকবেন, যেটা আমরা সায়েন্স ফিকশন বইয়ের সাথে আমরা চিন্তা করে থাকি, সেটা হচ্ছে যেমন টাইম মেশিন, একটা বইয়ের নাম শুনছেন? হ্যাঁ, এটাও পরীক্ষা অনেক সময় আসে, যে টাইম মেশিন বইটি কার লেখা। তো উত্তর হচ্ছে, টাইম মেশিন বইটি হচ্ছে H.G. ওয়েলস এর লেখা। H.G. মানে কি? H.G. মানে হচ্ছে এই যে এইভাবে লেখা H.G. ঠিক আছে, H.G. ওয়েলস। ওয়েলস মানে কি, সরি, H.G. মানে কি? H.G. মানে হচ্ছে হার্ভার্ড জর্জ। আসে না এগুলো? ইংরেজিতে যারা পড়ে তাদের ক্ষেত্রে অনেক সময় আসে যে H.G. এর পুরো মানে কি, মানে কি। তো এখানে হচ্ছে H.G. ওয়েলস, এই এই লোক বিখ্যাত একটা বই লেখে, টাইম মেশিন, সায়েন্স ফিকশনের বই, টাইম মেশিন।
এটা একটা বৈজ্ঞানিক কল্পকাহিনীর উপন্যাস। এই বইটা প্রকাশিত হয় 1890, নব্বই না 95, 95 96 সালের দিকে। হ্যাঁ। তো এই বইটাতে বৈজ্ঞানিক কল্পকাহিনীর কথা উনি বলেন। বৈজ্ঞানিক কল্পকাহিনীর কি ধরনের কথা বলেন? যে মানে সময় ভ্রমণের যে একটা ধারণা আছে। আমরা চিন্তা করি না, আমরা কি করি, যে আমি এখন 2025-এ বসবাস করতেছি, আমি যদি টাইম ট্রাভেল করতে পারতাম, 2050-এ যদি যাইতে পারতাম, দেখে আসতে পারতাম যে 2025-এ কি হবে। এরকম দেখবেন অনেক মুভি আছে, হলিউডের অনেক মুভি আছে। বা চিন্তা করতে পারিস, যেমন আপনারা এখানে যারা আছেন, আপনাদের বেশিরভাগেরই জন্ম হয়তো আহ গত শতকের শেষের দিকে, কিংবা এই শতকের শুরুর দিকে। ঠিক আছে, 2000 সালের আগে জন্ম এখানে আছেন কেউ? আশি জি স্যার। স্যার। কত কবে? স্যার 99 স্যার। তো এটা দুই স্যার হাজার 99। হ্যাঁ, এটা তো 2000 সালে হয়ে গেছে এটা। তো এখন আপনাদের মনে হইলো যে আমি একটু 1980 সালে ঘুরে আসি, দেখি কেমন হইলো। এই যে এই ধরনের ফ্যান্টাসি টাইপের যে চিন্তা, এই গল্পে টাইম ট্রাভেলার, টাইম মেশিনে, এই যে ওয়েলস আধুনিক বিজ্ঞানের মতো করে টাইম ট্রাভেলের বইটা উনি লিখলেন, যে একটা যন্ত্রের মাধ্যমে তার যে ক্যারেক্টারটা ছিল, ক্যারেক্টার 802 সালে, 700 সালের দিকে সে ঘুরে যায়। এবং ঘুরতে যায় ওইখানে সে বিভিন্ন ধরনের ঘটনার সম্মুখীন হয়। টাইম ট্রাভেল করতে গেলে কি হবে? আপনি মনে করেন টাইম ট্রাভেল করতে পারেন, টাইম ট্রাভেল করতে পারলে আপনি এখন মনে করেন আজ থেকে 1000 বছর আগে চলে গেলেন, 500 বছর আগে চলে গেলেন। তো স্বাভাবিকভাবে ওই সময় যে পরিস্থিতি ছিল, আপনি যদি আফ্রিকার দিকে যান, বা আপনি 2000 বছর, 3000 বছর আগে চলে গেলেন, তাহলে ওই ধরনের পরিস্থিতির মুখোমুখি তো হবেন। এই যে কল্প কাহিনী, হ্যাঁ, এই কল্প কাহিনী নিয়ে যে ইটা রচিত, সেটাই হচ্ছে তো এই এই যে ওয়েলসের যে বিখ্যাত বইটা, বইটার নাম হচ্ছে, আপনি শুধু এইটুকুই মনে রাখবেন যে ওনার ওনার আরেকটা বই আছে, দ্য ইনভিজিবল ম্যান। এই একই ধরনের বৈজ্ঞানিক কল্পকাহিনী নিয়ে রচিত এটা। ঠিক আছে। তো টাইম ট্রাভেল নিয়ে পৃথিবীতে অনেক কাহিনী আছে, অনেক কি আছে। তো এটা নিয়ে পরীক্ষায় প্রায় সময়ই প্রশ্ন আসে। তো একটু চেষ্টা করবেন এই জিনিসগুলো মনে রাখার জন্য। কিন্তু এত কিছু ওইভাবে পড়ার কিছু নাই। তো এটা খেয়াল রাখবেন আর কি। ঠিক আছে। আর টাইম ট্রাভেল করতে পারলে চলে যাবেন অতীত ভবিষ্যতে, চলে যাবেন। কোনো একদিন হয়তো মেশিন আবিষ্কৃত হবে যে মানুষ সময় পরিভ্রমণ করতে পারতেছে, হইতেও পারে। তো যাক, এটা গেল। আহ শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। ওকে, ফাইন। এরপরে আপনার আরেকজনের কথা মনে রাখবেন। ওনার নাম হচ্ছে এম ফস্টার। ঠিক আছে, আমি যে নামগুলো লিখতেছি এই নামগুলো অবশ্যই মনে রাখবেন, তাহলেই দেখবেন হবে। এর নাম হচ্ছে E. Forster। ফস্টার। ঠিক আছে। মানে হচ্ছে এডওয়ার্ড মর্গান। আমি আর লিখলাম না, আপনারা একটু মনে রাখেন, এডওয়ার্ড মর্গান। ঠিক আছে। ফস্টার। উনার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। একটু লিখে রাখেন, ফস্টারের বিখ্যাত বইয়ের নাম হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। ঠিক আছে। ফস্টারের বইটা এ প্যাসেজ টু ইন্ডিয়া। অনেক সময় প্রশ্ন আসে যে ডক্টর আজিজ কোন কোন গল্পের ক্যারেক্টার। তো একটু খেয়াল রাখেন, ডক্টর আজিজ এ প্যাসেজ টু ইন্ডিয়া এই গল্পের একটা ক্যারেক্টার। ডক্টর আজিজ কোন গল্পের ক্যারেক্টার, এরকম একটা প্রশ্ন আসে। রনি থাকে, আরো অনেকেই থাকে। তো এর মধ্যে ডক্টর আজিজের কথাটা একটু মনে রাখবেন। এটা ভারতীয় উপমহাদেশের সেটিংস নিয়ে রচিত।
বা ভারতীয় উপমহাদেশে এখানে সময়কালটাকে তুলে ধরে। যে ইন্ডিয়ার যে ইয়ের সময়টা, এটা আপনার মোটামুটি 1900 মোস্ট প্রবাবলি 24 সালের দিকে আর কি এটা লেখা হয়। এই উপন্যাসটা হচ্ছে ব্রিটিশ, মানে আমরা কাহিনী যদি বর্ণনা করি, কাহিনীটা এরকম ভাবে আমরা বর্ণনা করতে পারি যে আপনার ব্রিটিশ ঔপনিবেশিকের বা ব্রিটিশ শাসনকালের যে প্রেক্ষাপট, ভারতীয় এবং ব্রিটিশদের মধ্যে, যে ভারতীয় বলতে কিন্তু ইন্ডিয়া, বর্তমান যে ইন্ডিয়া সেই ইন্ডিয়া না, ভারতীয় বলতে এই পুরো ভারতীয় উপমহাদেশ। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, পুরো ভারতবর্ষ। হ্যাঁ, পুরো ভারতবর্ষ। তো সরি, তো এখানে ব্রিটিশদের সাথে ভারতীয়দের, শাসকের সাথে প্রজার কি ধরনের সম্পর্ক, কি ধরনের সাংস্কৃতিক বিভাজন এবং বন্ধুত্বের কি ধরনের সম্ভাবনা আছে, এই ধরনের কাহিনী নিয়ে এই বইটা রচিত। এই বইয়ের মূল চরিত্র হচ্ছে ডক্টর আজিজ। ঠিক আছে, উনি একজন মুসলিম চিকিৎসক থাকেন, যিনি একটা শহরে বসবাস করেন। ওইখানে মিসেস, আহ, আপনি চিন্তা করতে পারেন যে স্যার এত কিছু মনে আছে, আসলে বিষয়টা মনে নাই। এই বইটা আমাদের পাঠ্য ছিল, যেমন আমি আপনাকে একটু আগে জোসেফ কনরাডের কাহিনী বলছি, এটা আমার পাঠ্য ছিল। ঠিক আছে, তারপরে জঙ্গল বুক, এটা তো আমরা টিভিতেই সবাই দেখছি। টাইম মেশিন আমার পাঠ্য ছিল না। তো আপনি যদি বইগুলো একবার পড়ে থাকেন বা পড়েন, আমি বললাম এইভাবে আপনার মনে থাকবে। তো ইয়াং ফস্টার যখন এই বইটা লিখলো, এই বইয়ের মধ্যে কি ধরনের সম্পর্ক দেখাইলো, এই ধরনের সম্পর্কটা হচ্ছে আহ, ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসক আছে। তো আমি আপনাদেরকে যখন ওই যে শুরুর দিকে পড়াইছিলাম, তখন বলছিলাম যে নরম্যানরা যখন ইংল্যান্ডে আসে, ইংল্যান্ডে এসে ফ্রান্সের রাজারা এসে জনগণের সাথে মিশার প্রক্রিয়া বা পদ্ধতি, যেমন আমরা বলি বিফ, বিফ শব্দটা কিন্তু ফরাসি শব্দ। ঠিক আছে, বিফ শব্দটা ফরাসি শব্দ। এখান থেকে মানে এরকম নানান ধরনের শাসকদের সাথে শোষকদের, শাসকদের সাথে প্রজাদের যে একটা সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্কটাকেই মূলত এই প্যাসেজ টু ইন্ডিয়ার মধ্যে তুলে ধরছে। যে এবং সাংস্কৃতিক বিভাজনটাকে তুলে ধরা হয়েছে। তো এটাই হচ্ছে এই প্যাসেজ টু ইন্ডিয়ার মূল বৈশিষ্ট্য। এখানে মূল ক্যারেক্টার হচ্ছে ডক্টর আজিজ। ডক্টর আজিজ উনি একজন শহরে বসবাস করে একজন ডাক্তার। আর ওইখানে দুইটা ব্রিটিশ নারী থাকে যতদূর মনে আছে, একজনের নাম হচ্ছে অ্যাডেলা, আরেকজনের নাম হচ্ছে মুর। ঠিক আছে, এই অ্যাডেলা এবং মুর এই দুইজনের সঙ্গে ডক্টর আজিজের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আহ, এবং এই বন্ধুত্বের যে সম্ভাবনা, এই সম্ভাবনার কাহিনীটা অগ্রসর হতে থাকে। তারা যখন একটা গুহায় ভ্রমণ করতে যায়, গুহায় ভ্রমণ করতে গেলে অ্যাডেলা, এই অ্যাডেলা যে থাকে, এ আসে এ ডক্টর আজিজের বিরুদ্ধে একটা জনহয়রানির মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের একটা অভিযোগ তুলে, যা ভারতীয় আর ব্রিটিশ সময়ের মধ্যে একটা উত্তেজনা তৈরি করে। পরে পরবর্তীতে, এখন প্রশ্ন হলো, একটু খেয়াল করে দেখেন, ভালো করে খেয়াল করেন, এখানে দুইটা নারী ক্যারেক্টার এই বইটাতে, একটা হচ্ছে অ্যাডেলার নাম বললাম, আর একটা হচ্ছে মুর। তো এই অ্যাডেলা, অ্যাডেলা যখন গুহা ভ্রমণ করতে যায়, গুহা ভ্রমণ করতে গিয়ে তার ওই এই জায়গাতে সে, যাই হোক, অনেক কাহিনী টাহিনীর পরে সেইখানে ওরা ডক্টর আজিজ ওদেরকে আর কি ইন্ডিয়া ঘুরে ঘুরে দেখায়। অ্যাডেলা এখান থেকে আসে, তার আগের দিন মুরের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। অ্যাডেলাকে ঘুরে ঘুরে যখন এই জায়গাগুলো দেখাতে থাকে, তখন একটা পর্যায়ে গিয়ে সে, তার কাছে মনে হয় যে ডক্টর আজিজ তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতেছে, এবং সে এটাকে আসে কমপ্লেন করে, যেটা ভারতীয় এবং ব্রিটিশ সম্প্রদায়ের মধ্যে ডক্টর আজিজ একজন রেসপেক্টেড লোক থাকে। তো এই দুইটা গোষ্ঠীর মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয়, এটা নিয়ে বৈষম্য চলতে থাকে, ডক্টর আজিজকে করা হয়। এটা কিন্তু বাস্তব কাহিনীর প্রেক্ষাপটে রচিত, হ্যাঁ। তো পরবর্তীতে ডক্টর অ্যাডেলা আদালতে স্বীকার করেন যে তিনি উম, মানে আহ, মিথ্যা বলছেন, নিজের দোষটা স্বীকার করেন এবং বলেন যে ডক্টর আজিজ নির্দোষ। তো ঘটনা ঠিকই ঘটলো, যেটাই হোক সে স্বীকার করে নিল, কিন্তু এইখানে দেখেন একটা প্রধান থিম চলে আসে। থিমটা কি চলে আসে? থিমটা চলে আসলো এরকম, যে উপনিবেশিক অর্থাৎ শাসকরা প্রজাদেরকে বা যাদেরকে শাসন করতেছে ওই অঞ্চলের মানুষকে কি করে না, বিশ্বাস করে না। এই যে তাদের বিশ্বাস না করার যে একটা সম্পর্ক, দেখেন, আমি এটাকে খুব সহজভাবে এইভাবে চিন্তা করি বা সহজভাবে এইভাবে বলি। ধরেন আপনার বাড়িতে একটা কাজের লোক আছে আর আপনার ঘরে কোনো টাকা হারাইলো, আপনার প্রধান এবং প্রথমতম সন্দেহ গিয়ে পড়বে তার কাছে। তার মানে কি, ইউ ডোন্ট বিলিভ ইউর সার্ভেন্ট, অর ইউ ডোন্ট বিলিভ হু ইজ পোর, বা গরিব লোকটাকে আপনি কি করতেছেন না,
বিশ্বাস করতেছে না। এবং দেখেন বাস্তবতার ক্ষেত্রে প্রেক্ষাপটটা এরকমই, কম বেশি সব জায়গাতেই আপনি দেখবেন বিষয়টা এরকমই। এই যে সাংস্কৃতিক একটা বিভাজন, এই যে সম্পর্কের মধ্যে, হ্যাঁ, একটা মানে বন্ধুত্ব, কিন্তু বন্ধুত্বের সম্পর্কের মধ্যে এক ধরনের জটিলতা। হ্যাঁ, আমরা বন্ধু বানাই স্বার্থের জন্য, একটা জটিলতা, একটা মিথ্যা, একটা অবিশ্বাস, না অমুকেই করছে, সে হয়তো এগুলো কিছুই জানে না, কিন্তু আমরা একটা কমপ্লেন করে বলি যে অমুকেই করছে, অমুকের জন্য এই ধরনের ঘটনা ঘটছে। এই যে উম আপনার বিষয়গুলো, এই বিষয়গুলি মূলত আসলে ফুটে ওঠে বিভিন্ন ধরনের উপন্যাসের মাধ্যমে। তো আপনি এই ইএম ফস্টারের এই মধ্যযুগ থেকে, সরি মডার্ন যুগ থেকে, আপনি আরো একজন বিখ্যাত এই এডওয়ার্ড মর্গানের এই কথাটা খেয়াল রাখবেন। আর প্যাসেজ টু ইন্ডিয়া বইটা বললাম, এটা কার লেখা? এটা হচ্ছে ইএম ফস্টারের লেখা। এই গল্পের কাহিনী কি? এই গল্পের কাহিনী আপনাকে বললাম। এই গল্পের প্রধান চরিত্রকে, এটা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে। এই গল্পের প্রধান চরিত্র হচ্ছে আপনার তোরাজিস। হ্যাঁ, ডক্টর আজিজ। আর যদি কোনো সময় ভাইভাতে যদি কোনো টিচার টিচার থেকে যায় ইংরেজির, তাহলে ভাইভা পর্যন্ত যেতে পারলে এই ধরনের প্রশ্নগুলো সাধারণত করে। আহ, যেগুলো আর কি এই মহাদেশ কেন্দ্রিক, উপমহাদেশ কেন্দ্রিক, যেগুলো আমাদের জীবনের সাথে সরাসরি রিলেটেড, এই ধরনের প্রশ্নগুলো অনেক সময়ই পরীক্ষার মধ্যে করে থাকে। তো এইভাবে আমরা কাহিনীগুলো একটা একটা করে মনে রাখতে পারি বা মনে রাখার চেষ্টা করতে পারি। আমাদের দেখবেন যে আমরা আমরা আসলে লিটারেচারটা যখন পড়ি তখন আমরা কাহিনীগুলো মনে রাখতে চাই না। তো আমার কথা হলো, শুনেন, লিটারেচার পার্টটা আসলে বিসিএস এ অন্তর্ভুক্ত করাই উচিত কি উচিত না, এটা আমরা মানে একটা বিতর্কের দাবি রাখি। অনেক সময় অনেকে বলে যে যারা এই পার্টে পড়ে আসছে সে তো আমার চেয়ে অনেক বেশি জানে। এখন দেখেন, আসলে বেশি জানে বিষয়টা এরকম না। হ্যাঁ, আমি এই যে আপনার ইএম ফস্টারের কাহিনীটা পড়ছি, আমি আপনাকে কাহিনীটা এই প্যাসেজ টু ইন্ডিয়াই পড়ছি আমি। যেমন ওনার আরো বই আছে, যেমন এ রুম উইথ এ ভিউ, দ্য লংগেস্ট জার্নি। তা আমি তো এগুলো পড়ি নাই। তো এখন কথা হলো, এইখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আমিও উত্তর করতে পারবো না। তো বিষয়টা হচ্ছে যে আমি পারলাম কি পারলাম না, বিষয়টা এইখানে না। বিষয়টা হচ্ছে আহ, আহ, আপনি পড়লেন, যুগগুলোকে রিফ্লেক্ট করলেন। তো লিটারেচারের এই পার্ট গুলো আসলে প্রশ্ন আসাটা বুঝি না আমি আসলে কেমন। যেহেতু আমাদের সিলেবাসটা এইভাবে সাজানো, যে আমার ধারণা যে লোক অনেক আগে সিলেবাসটা রচনা করছিল, ওনার ধারণা ছিল যে একটা উম, মানে আমার আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে যে লোক বিসিএস দিবে বা একটা গভর্নমেন্ট সে ক্যাডার সার্ভিসে আসবে, এই ধরনের বইগুলো বা ইতিহাসগুলো যখন পড়বে, তারা বইগুলো পড়বে, তাদের মানে ইয়ের মননের বিকাশ ঘটবে, চিন্তা চেতনার বা চিন্তাশীলতার, মননশীলতার, সৃজনশীলতার, মানুষের জীবনবোধ সম্পর্কে বিকাশ ঘটবে। হয়তো এই চিন্তা থেকেই এবং এটা কি করবে, এটা তাকে সার্ভিসে, মানে ক্যাডার সার্ভিসে ভালো সার্ভিস দিতে তাকে সহায়তা করবে। আপনি আপনি যদি মানুষকে বুঝেন, মানুষের সম্পর্ক বুঝেন, মানুষের জটিল সম্পর্ক বুঝেন, কোনটা স্বার্থপরতা কোনটা এটা, আপনি স্বাভাবিকভাবে একটা মানুষকে ভালো সেবা দিতে পারবেন। আপনি যখন বুঝবেন মানুষের সাথে মানে সম্পর্কের বিষয়গুলো যখন আপনি সহজভাবে উপলব্ধি করতে পারবেন, তখন স্বাভাবিকভাবে আপনি সার্ভিসে ভালো সেবা দিতে পারবেন। এটা আমার আমার মনে হয় যে যে যিনি সিলেবাস প্রণয়ন করছেন উনি হয়তো বা এই জিনিসগুলো মাথায় রেখে, যে একটু বেসিক বেসিক যে লিটারেচারের যে স্যাররা যখন পড়াবে বিখ্যাত বিখ্যাত বইগুলো নিয়ে একটু কাহিনী বলবে, কিন্তু আমাদের পড়াটা হয়ে গেছে টোটালি উল্টা। আমরা কি করি, আমরা বইয়ের সিরিয়াল এক জায়গা থেকে নেই, নিয়ে ইচ্ছা মতন আমরা মুখস্থ করতে থাকি। যেমন আমাদের যতগুলো কোচিং সেন্টার আছে আমরা বিসিএস এর জন্য, আপনি দেখবেন সারাটা বছর কোচিং চলতেছে। তো সারাটা বছর কোচিং হতেছে, লিটারেচারের ক্লাস কয়টা? 7টা। আপনি যত জায়গায় দেখবেন ভাগ করানো কয়টা? 6টা বা 7টা। আমরা ওইরকম অভ্যস্ত হয়ে গেছি যে এই 7টা লেকচারের মধ্যে আপনাদেরকে সবকিছু শেষ করে দিই। অথচ এই বইটাই আমরা যখন অনার্সের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি তখন পুরো একটা বছর পড়াচ্ছি। তো একটা বছরে তাদের যুগ ধরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ন্যাশনাল ইউনিভার্সিটিতে একটা বছর পড়ানো হয়। আমি আমি যখন পড়ে আসছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, আমার ইউনিভার্সিটিতে 2 বছর পড়ানো হয়েছে। ফিলোসফি পড়ানো হয়েছে 2টা বছর। তো এই যে যে বিষয়গুলো তাহলে 7 ক্লাসে আমরা শেষ করে দিচ্ছি, তাহলে আমাদের বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে যত দ্রুত পারো শেষ করো, যত দ্রুত পারো পড়তে থাকো, মুখস্থর উপর চলে গেছে। তো আমার মনে হয় যে সিলেবাস যে লোক প্রণয়ন করছিল ওনার চিন্তাধারা ঠিকই ছিল। হ্যাঁ, হ্যাঁ, আর আমরা কি করে ফেলছি এটাকে, এটাকে আমরা চেঞ্জ করে ফেলছি। তো এই যে আমাদের চেঞ্জ করার বিষয়টা বা বিষয়বস্তুটা, এটা আমাদের শিক্ষার জায়গাটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমরা যেভাবে ভাবি, হয়তো যিনি বই প্রণয়ন করছেন, প্রশ্ন প্রণয়ন করেন, উনি যেভাবে ভাবেন এবং আমাদের ভাবার জায়গাটা এরকম নাই।
তো যাই হোক, একটু এইভাবে একটু চিন্তা করে করে যদি আমরা পড়ি, তাহলে আপনাদের দেখবেন মনে থাকবে। আর আহ, একটু কোটেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো, যেমন ইএম ফস্টারের প্যাসেজ টু ইন্ডিয়া, আপনি কোটেশন ধরে ধরে যদি দেন, তাহলে লাইন ধরে ধরে মনে থাকবে বা মুখস্থ রাখতে পারেন। ঠিক আছে? যেমন এইখানে একটা লাইন সম্ভবত এরকম ছিল যে অ্যাডেলা আর মুরের মধ্যে যখন কথা হয় যে আমরা একে অন্যকে ঘৃণা করতে পারি, কিন্তু তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা করি, ডক্টর আজিজকে বলে। এই যে কথাটা বলে যে ঠিক এক্স্যাক্টলি মনে নেই, উই 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 মে হেট ইচ আদার, বা উই মে হেট ওয়ান অ্যানাদার, বাট উই হেট ইউ মোস্ট, এরকম একটা লাইন ছিল। ঠিক আছে? তো এই যে তিক্ততা, সাংস্কৃতিক বিভাজন, এগুলো বোঝা উচিত। এগুলো বুঝলেই আপনি আসলে ক্যাডার সার্ভিসে ভালোভাবে সার্ভিস দিতে পারবেন, হয়তো এইখান থেকে এটা আসা। তো যাই হোক, আমরা উম একটু খেয়াল রাখার চেষ্টা করব এটা। ইএম ফস্টারের কথা মনে রাখবো, এরপরে এখানে আরেকজন বিখ্যাত রাইটারের নাম মনে রাখতে পারেন। এগুলো আমি কিন্তু লিখে রাখছি, আমার মনে করার কোনো কারণ নেই যে স্যার খালি একটার পর একটা বলে যাচ্ছে। হ্যাঁ। তো এখানে ইএম ফস্টারের ক্ষেত্রে যেটা হচ্ছে, সরি, ইএম ফস্টারের পরে আমি যার কথা বলতে চাচ্ছি তা হচ্ছে সমারসেট মম, উইলিয়াম সমারসেট মম। এটাও আপনারা ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন। দ্য লাঞ্চিয়ন একটা গল্প পড়ছিলেন, মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, পড়ছিলাম। হ্যাঁ। হ্যাঁ পড়ছিলাম। উনি এই উইলিয়াম সমারসেট মম হচ্ছেন একজন, উনি একজন আপনার মানে ওনাকে মূলত আমরা ছোট গল্পকার হিসেবেই চিনি, যে শেষ হয়েও হইল না শেষ। ওনার বিখ্যাত একটা বই আমরা পড়ছিলাম, অফ হিউম্যান বন্ডেজ। ওইখানে ফিলিপ নামে একটা নায়ক থাকে। তো আমার ওইটাতে আমি যাচ্ছি না, যে লাঞ্চিয়ন নামে যে একটা ছোট গল্প পড়ছিলেন, মনে আছে না? লাঞ্চিয়ন গল্পের মধ্যে কত সুন্দর করে উনি কথাটা ফুটাই তোলেন। তো উনি একজন মানে জায়গাটা এটুকুই শুধু খেয়াল রাখবেন যে আহ, এই উইলিয়াম সমারসেট মম, উনি ওনার বিখ্যাত যে বইটা হচ্ছে, একটা বইয়ের নাম হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ, আর একটা হচ্ছে দ্য লাঞ্চ শর্ট স্টোরি, যেটা দ্য লাঞ্চিয়ান। লাঞ্চিয়ান গল্পটার কথা মনে আছে না আপনাদের? সবাই পড়ছেন এখানে? হ্যাঁ স্যার পড়ছিলাম। হ্যাঁ। আর তার বিখ্যাত আরেকটা ছোট গল্প আপনারা সবাই পড়ছেন, পিঁপড়া এবং ফড়িং এর একটা গল্প আছে না, গ্রাস হোপার। ওই যে পিঁপড়া হ্যাঁ যে স্যার। খাবার সংগ্রহ করে রাখে, হ্যাঁ, গ্রাস হোপার ঘুরে ঘুরে বেড়ায়, বাচ্চাদের ইয়ের মধ্যে বিভিন্ন কার্টুন টার্টুনে তো আহ দেখায় এটা। জি স্যার, এ বাগস লাইফ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে এটা, এগুলো এগুলো ওই যে মজার তো এগুলো আসলে। ইংরেজি ইংরেজি না, খালি সাহিত্য পড়া কিন্তু খুব মজার। ঠিক আছে? সাহিত্য এন্ড গ্রেস সবার ইউটিউবে খুঁজলে সহজে পাওয়া যায়। ঠিক আছে? এই যে এই নামে আর কি একটা গল্প আছে ওনার, এটার স্পিড সেই। আচ্ছা, যাই হোক, মোটামুটি চিনতে পারছেন। তো এই যে আপনি এই ক্ষেত্রে এটা খেয়াল রাখলেন, উইলিয়াম সমারসেট মম। এই লোকটার নামের বানান ভুল করেন না, অনেক সময় স্পেলিং এর মধ্যে আসে। নামের বানানটা এইভাবে মনে রাখবেন, মগহাম, MAUGHAM, MAUGHAM, উইলিয়াম মগহাম। এইভাবে মনে রাখবেন, উচ্চারণটা হচ্ছে উইলিয়াম মম। এটা গেল। তারপরে আরেকজন বিখ্যাত লোকের নাম মনে রাখবেন, জেমস জয়েস। একটু খেয়াল রাখেন, জেমস জয়েস। ঠিক আছে? এই লোকটা ছিল জেমস জয়েস। এই জেমস জয়েস ছিল আপনার, জেমস বানান তো জানেনি, JAMES, জেমস জয়েস, JOYCE। এই জেমস জয়েসের গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, বলেন তো জেমস জয়েসের কি বলছিলাম? উপন্যাস ইউলাই। বলছিলেন, ইউলাইসিস। হ্যাঁ, ইউলিসিস একটা উপন্যাসের লেখক তিনি। আর ইউলিসিস নামক কবিতা কে যেন লিখছে? স্যার ডিকেন্স মনে হয় স্যার। টেনিসন, লর্ড আলফ্রেড টেনিসন। একটা মিনিট। টেনিসন।
তাহলে ইউলিসিস জেমস জয়েসের কি, এটা পরীক্ষায় এই প্রশ্নটাই আসে যে ইউলিসিস কার লেখা। যদি লেখা থাকে ইউলিসিস নোভেলটি কার লেখা, তাহলে উত্তর করবেন জেমস জয়েস। আর যদি লেখা থাকে যে ইউলিসিস কবিতাটি কার লেখা, তাহলে উত্তর হচ্ছে লর্ড আলফ্রেড টেনিসন। আচ্ছা, এখানে এই কবিতার মূল বিষয় হচ্ছে যে আত্ম অনুসন্ধান, সেলফ, যেটা বলছিলাম, যে ওই যে স্ট্রিম অফ কনসাসনেস বলছিলাম না, লিখছিলাম না উপরে, স্ট্রিম অফ কনসাসনেস। এই যে এখানে লিখছিলাম, কোথায় জানো, এটা এই যে এখানে আছে। তো এই স্ট্রিম অফ কনসাসনেসটা হচ্ছে এই যে এটা সেলফ কনসাসনেস বা কনসাসনেস, আত্মপরিচয় বা জিনিসটা যে তুলে ধরা, এটাই। আর এই জেমস জয়েস ছিলেন আইরিশ, মানে আয়ারল্যান্ডের অধিবাসী, এটুকুই। আর এখানে খুব বেশি একটা জটিলতা নাই, এখানে কাহিনীটা হচ্ছে যে মানুষের ভাষা, চিন্তা, মানব এই সংস্কৃতিটাকে তুলে ধরছে এখানে। ক্যারেক্টার হিসেবে ব্লুম নামে একটা ক্যারেক্টার থাকার কথা, এটুকুই। এটুকু মনে রাখবেন। আরেকটা বিখ্যাত রাইটারের নাম মনে রাখবেন, সেই রাইটারটা হচ্ছে ভার্জিনিয়া উলফ। এই নামটাও আসে, উনি একজন ঔপন্যাসিক। আর উনি অন্তর্দ্বন্দ্বমূলক প্রেজেন্টেশন অফ ইনার রিয়েলিটিস, অন্তর বাস্তবতার কথাটা তুলে ধরছেন। আহ ওনার সম্পর্কে এটুকুই মনে রাখতে পারেন, ওনার একটা বইয়ের নাম মনে রাখতে পারেন, নাইট এন্ড ডে। এটা শীটের মধ্যে বা ইয়ের মধ্যে আপনারা খুঁজে পাবেন, সহজেই খুঁজে পাবেন, যে ভার্জিনিয়া উলফের যে বিষয়টা, বিষয় বলতে ওনার নামটা খেয়াল রাখবেন। ওনাকে নিয়ে যে প্রশ্নটা পরীক্ষায় আসে বা আসতে পারে, সেটা হচ্ছে যে ভার্জিনিয়া উলফ কোন যুগের। ঠিক আছে, তো আপনি উত্তরটা খেয়াল রাখবেন যে উনি কোন যুগের, উনি হচ্ছেন মডার্ন যুগের। আচ্ছা, এরপরে আরেকজন বিখ্যাত লোকের নাম বলতে চাই। তিনি হচ্ছেন, একজন কবির নাম বলি, উনি হচ্ছেন, আচ্ছা কবির নামগুলো এক সিরিয়ালে বলবো না, আর দুই একটা নাম এখানে বলি। এই সময় একজন বিখ্যাত নাট্যকারের নাম, আমি ভিক্টোরিয়ান এইজে ওনার নাম উল্লেখ করছিলাম, একজন বিখ্যাত নাট্যকারের, মনে আছে? সাহিত্যে নোবেল পুরস্কারও পান উনি 1925 সালে, জর্জ বার্নার্ড শ, জেবি শ নামে যিনি পরিচিত, বলছিলাম না? হ্যাঁ স্যার। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি সবাই? জি স্যার, জি শুনতে স্যার। পাচ্ছি। ক্লাস আপনাদের সাথে একটু আগে দেখলাম 9 জন ছিলেন। দিব্যা রানী আছেন? হ্যাঁ, স্যার। শারমিন আক্তার, জি স্যার। শামিমা ইয়াসমিন, জি স্যার। আচ্ছা 3 জন আছেন। আর কি আছেন? শাশ্বত আছেন, রহিম আছেন, এনামুল আছে, আমি আছি। 5 জন, আর 2 জন, 7 জন। আর 2 জন ছিল, এই 2 জন নাই। আচ্ছা দেখেন, জর্জ বার্নার্ড শ, ওনারে কি বলবো, ওনার সম্পর্কে বলতে গেলে অনেক অনেক কথা বলা যায়। উনি ওনার লেখার স্টাইলের জন্যই নোবেল পুরস্কার পান, লেখালেখির স্টাইলের জন্য। হ্যাঁ, এটা সাহিত্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। উনি একজন আইরিশ নাট্যকার, আহ, ঠিক আছে। আধুনিক নাট্যকার হিসেবে তাকে বলা হয়। অনেক নাটক আছে, যে স্যার, স্যার আপনার কথাগুলা ক্লিয়ার আসতেছে না। সবার স্যার, বলেন। কথাগুলো স্যার ভালোভাবে বোঝা যাচ্ছে না, আটকে আটকে আসতেছে।
কথা শুনতে পাচ্ছি? জি স্যার, এখন ক্লিয়ার। ওকে, ফাইন। আচ্ছা, দেখেন, তো আহ, জর্জ বার্নার্ড শ উনি উনি কি করলেন? উনি একজন বিখ্যাত নাট্যকার। ওনার দুইটা বইয়ের নাম মনে রাখবেন। একটা বইয়ের নাম হচ্ছে আর্মস এন্ড দ্য ম্যান, আর এটা হচ্ছে ম্যান এন্ড সুপারম্যান। ঠিক আছে, এই দুইটা বই ওনার মনে রাখবেন। আর্মস এন্ড দ্য ম্যান আমরা পড়েছিলাম। আর্মস এন্ড দ্য ম্যানের প্রধান চরিত্র হচ্ছে রায়না, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। ব্লাংসলি, সার্জিয়াস, লোকা, আহ, নিকোলো, প্যাটকফ, এরকম বেশ কয়েকটা ক্যারেক্টার আছে। তো জর্জ বার্নার্ড শ আধুনিক নাট্যকার। ওনার বইয়ের নামগুলো মুখস্থ রাখবেন। আর ওনার একটা বিখ্যাত লাইন আছে, যেটা ব্লান্সলি বলে, যে সোলজারদের ক্ষেত্রে সে একটা কথা বলে। সেটা হচ্ছে যে সোলজারদের যুদ্ধক্ষেত্রের প্রধান কাজ হচ্ছে টিকে থাকা, বা বেঁচে থাকাটাই হচ্ছে তাদের প্রধান ডিউটি। লাইনটি এইভাবে বলে, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। ঠিক আছে, এটা অনার্স সেকেন্ড ইয়ার আছে, কয়দিন আগে এই খাতা দেখছি তো, লাইনটা মনে আছে। ইট ইজ আওয়ার ডিউটি। ঠিক আছে, ইট ইজ বলতে, আওয়ার বলতে এখানে সোলজারদেরকে বোঝাতে, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। যুদ্ধক্ষেত্রে একটা সোলজারের প্রধান কাজ হচ্ছে যুদ্ধ করা না। সে বলে যে যুদ্ধক্ষেত্রে একটা সোলজারের প্রধান কাজ হচ্ছে নিজেকে বাঁচিয়ে রাখা। এটা হচ্ছে এক ধরনের এন্টি রোমান্টিক, মানে এন্টি রোমান্টিক বলতে পারেন বা এন্টি ওয়ার বলতে পারেন, যে যুদ্ধ বিরোধী এক ধরনের মনোভাব। যে যুদ্ধের মধ্যে একটা রোমান্টিসিজমের একটা ভাব থাকে, যে যুদ্ধে আমি এরকম করবো ওইরকম করবো, বা যুদ্ধ এরকম হয়। এই যে ইলিউশন, একটা মায়া বা একটা একটা ইমাজিনারি একটা কনসেপ্ট, এই কনসেপ্টটাকে দূর করে জর্জ বার্নার্ড শোয়ের এই জিনিসগুলোকে সে শ্যাটার্ড করে। এই জন্য ওনাকে একজন নাট্যকারদের মধ্যে শ্রেষ্ঠ নাট্যকার হিসেবেই ডাকা হয়। আচ্ছা, আরেকজন হচ্ছে এই যুগের আরেকজন বিখ্যাত রাইটারের নাম মনে রাখবেন। আমি একটু নামগুলো শুধু বলে যাচ্ছি। ওনার নাম হচ্ছে সিঞ্জ, জন মিলিংস্টন সিঞ্জ। এটা অনার্সের পাঠ্য বই। এটা হচ্ছে রাইডার্স টু দ্য সি, ওনার একটা বিখ্যাত নাটকের নাম। এটা অনেক সময় প্রশ্ন আসে এরকম, রাইডার্স টু দ্য সি এটা কোন ধরনের ট্রাজেডি? উত্তর হচ্ছে ওয়ান অ্যাক্ট ট্রাজেডি। এই গল্পের মধ্যে একটা পর্বে এই নাটকটা শেষ, একটা পর্ব মানে একটা অংশে নাটকটা শেষ। ঠিক আছে, এই জন্য এটাকে ওয়ান অ্যাক্ট ট্রাজেডি বলা হয়। এটা সমুদ্রে, রাইডার্স টু দ্য সি। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। এটা এক ধরনের একটা নাটক। আরেকটা বই আছে, দ্য প্লে বয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তো এই দুইটা বই থেকে ওনাকে প্রশ্ন প্রশ্ন করা হয় যে এই বই দুইটা কার, জন মিলিংস্টন সিঞ্জ। আরেকটা বিখ্যাত রাইটার আছে এই সময়ের উল্লেখযোগ্য একজন রাইটার, তিনার নাম হচ্ছেন ডি.এইচ. লরেন্স। ঠিক আছে, ডি.এইচ. লরেন্স। একটু একটু খেয়াল রাখবেন, ডি.এইচ মানে কি, এটা প্রশ্ন আসে। যে ডি.এইচ মানে হচ্ছে ডেভিড হার্বার্ট। ঠিক আছে, আর উনার বিখ্যাত বই যেটা আসে সেটার নাম হচ্ছে সানস এন্ড লাভার্স। ঠিক আছে, সানস এন্ড লাভার্স। দ্য রেইনবো আরেকটা বিখ্যাত বই আছে তার। সানস এন্ড লাভার্স বইটা কি ধরনের বই, অনেক সময় প্রশ্ন এটা আসে। আচ্ছা, ডি.এইচ. লরেন্স সম্পর্কে মনে রাখবেন, উনি হচ্ছেন আধুনিক মানে উপন্যাসিকদের মধ্যে আধুনিক মানে সবচেয়ে আধুনিক উপন্যাসিক এবং সবচেয়ে বিখ্যাত উপন্যাসিকদের মধ্যে সে হচ্ছে একজন। ওনার মানে জীবিত থাকার কালটা খুবই কম সময়, 1885 সালে ওনার জন্ম। মৃত্যু 1829 বা 30, সরি 1930 সালের দিকে আনুমানিক। তো এই ডি.এইচ. লরেন্সের এই যে বইটা, আপনার ওই বইটা সানস এন্ড লাভার্স, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল, এটা মনে রাখতে হবে। এটা খুবই মানে এটা একটা পৃথিবীর ইতিহাস বিখ্যাত একটা বইয়ের মধ্যে, মানে অনেক ইম্পর্টেন্ট একটা বই। সোজা কথা খেয়াল রাখবেন যে এটা একটা নোভেল। এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল। প্রশ্নটা এরকম আসে যে এটা কি ধরনের নভেল, এটা একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই ডি.এইচ. লরেন্সের এই বইটি কখন লেখা হয়? এই বইটা লেখা হয় আপনার 1913 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালটা ধরে ধরে মুখস্থ রাখার চেষ্টা করবেন। যে ডি.এইচ. লরেন্সের এই বইটা, আপনার সানস এন্ড লাভার্স, এই বইটা লেখা হয়। এখানে আপনার মূলত একটা খনি ব্যবসায়ী পরিবার থাকে। খনি খনি আপনার ওই মাইন যে বলে, মাইন ব্যবসায়ী একটা পরিবার থাকে, মোরেল। এই মোরেলের জীবন আর সম্পর্কে যে জটিলতাটা,
এই সানস এন্ড লাভার্স এর মধ্যে এই জটিলতাটাই তুলে ধরা হয়েছে। এটাই হচ্ছে মূল কাহিনী। যে জীবন মানে মানে এটা কি বলতে পারবো, আহ আবেগপূর্ণ সম্পর্ক এবং প্রেম প্রেম জীবনের যে জটিলতা সেটা উঠে আসে। যে এখানে মোটামুটি কাহিনীটা এরকম যে মোরেল নামে একজন শিক্ষিত নারী থাকে, তিনি ওয়াল্টার নামে একজন লোককে বিয়ে করেন। তো খনি শ্রমিকের তাদের একটা মানে বিবাহিত জীবনটা মানে অশান্তিতে ভরে ওঠে, এবং তাদের সন্তানদের মধ্যে এক ধরনের মানসিক মানে আশ্রয় খুঁজে পায়। বড় ছেলে যে থাকে উইলিয়াম, এ লন্ডনে চাকরি করে, এবং পরে মারা গেলে ছোট ছেলে তার প্রতি সে অনেকটা নির্ভরশীল হয়ে পড়ে। তো আহ এইভাবে কাহিনীটা অগ্রসর হতে থাকে। এবং এই যে ক্যারেক্টার গুলো হচ্ছে মূলত আপনার এই ডি.এইচ. লরেন্সের নিজের বাবা মার কথা বলতেছে, নিজের কথা বলতেছে। ঠিক আছে, এই জন্য এটাকে অটোবায়োগ্রাফিক্যাল বলা হয়। এবং আমি আমি কোনো কমেন্ট করব না বা কোনো কথা বলতে যাব না, আমি শুধু এটা বলি এই সানস এন্ড লাভার্সটা আধুনিক যুগেও অনেকটাই প্রযোজ্য। হ্যাঁ, আমরা ক্ষেত্রে দেখি সম্প্রতি বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটে গেল, আমরা ওই যে দেখলাম একজন পুলিশ অফিসার সুইসাইড করলেন। এখন ঘটনা যেটা মিডিয়াতে আসছে সেটুকুই আমরা জানি আর কি। তো এখানে দেখতে পাচ্ছি যে শাশুড়ি এবং বউয়ের একটা দ্বন্দ্ব। এই যে এরকম একটা বিষয়, যেটাকে আমরা আসলে এটাকে ফ্রয়েডিয়ান ভাষায় ইডিপাস কমপ্লেক্সের একটা বিষয় হিসাবে এখানে ব্যাখ্যা করা যেতে পারে সাহিত্যের ভাষা থেকে। ঠিক আছে, আমি ওই ঘটনা নিয়ে কোনো কিছু বলতেছি না। এই আপনার সানস এন্ড লাভার্স এর মধ্যে অনেকটাই, যেমন আপনার এই পল যে থাকে, যেটা ধারণা করা হচ্ছে যে চার্লস লরেন্স নিজে, এই পল মোরেল মিরিয়াম নামক একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তার মায়ের আপত্তির কারণে এই সম্পর্কটা সামনের দিকে অগ্রসর হয় না। পরবর্তীতে এই ক্লারা নামক একজন বিবাহিত নারীর সঙ্গে তার একটা রিলেশন তৈরি হয়, এবং এটাও ব্যর্থ হয়। এবং পরবর্তীতে দেখা যায় যে এই পলের মা যখন মারা যায় তখন পল একা হয়ে যায়। এই যে থিমটা, এই থিমটা আমি আপনাদেরকে বুঝাইতে গেলে একটা লিটারেচারের ফুল ক্লাস লাগবে ইডিপাস কমপ্লেক্সের উপর। আমি শুধু এটুকুই বুঝাই, এই যে এই পল পল মোরেল যে তার মায়ের আপত্তির কারণে একটা মেয়ের সাথে তার সম্পর্ক হইলো, এই সম্পর্কটা আগায় না। পরবর্তীতে আরেকটা মিরিয়াম নাম, ওই মেয়েটার নাম মিরিয়াম বা এরকম কিছু ছিল, তার পরবর্তীতে আরেকটা মেয়ে থাকে ক্লারা, এর সাথেও সম্পর্কটা ব্যর্থতায় পরিণত হয়। এবং পরবর্তীতে তার মা যখন মারা যায় তখন পল একা হয়ে যায়। এই যে একটা নির্ভরশীলতা, এটাকে ফ্রয়েডিয়ান ভাষায় ইডিপাস কমপ্লেক্স বলে। ঠিক আছে, এই জিনিসটা এখানে দেখাইছে এই সানস এন্ড লাভার্স এর মধ্যে কাহিনীটা। এই বইটা পারলে পড়বেন। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে শ্রেণী বিভাজন এখানে দেখানো হয়েছে। খনিতে চাকরি করে, সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন যে আহ, মানে কনফ্লিক্ট, এটাকে তুলে ধরা হয়েছে, আত্ম অনুসন্ধান তুলে ধরা হয়েছে, এবং এলিয়েনেশন তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এই হইলো সানস এন্ড লাভার্স সমাজের একটা জটিল বিষয়টাকে তুলে ধরছে। তো এই ধরনের বিষয়টা ডি.এইচ. লরেন্সের ক্ষেত্রে একটু খেয়াল রাখার চেষ্টা করব। আর এই সময় আরেকজন বিখ্যাত লোকের নাম মনে রাখবো, উনাকে নিয়ে বিসিএস এ প্রশ্ন আসে। তার নাম হচ্ছে জর্জ অরওয়েল। জর্জ অরওয়েল। হ্যাঁ, উনার মূল নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। উনাকে নিয়ে উনার উনার পাঠ্য হচ্ছে জর্জ অরওয়েলের দিক। উনি উনি বার্মাতে চাকরি করতেন ওই সময়, ব্রিটিশ ঔপনিবেশিক কাল শাসনের সময়। ওনার বিখ্যাত একটা বইয়ের, আপনারা এটাও ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, ট্যুরস এন্ড ট্রাভেলস একটা বই পড়ছিলেন, অ্যারাইভিং ইন দা ওরিয়েন্ট, মনে আছে? কারোরই মনে নাই? আবার বলেন স্যার। এল- এলিজাবেথ নামে একটা মেয়ে 30 ইউরোর 30 পাউন্ডের কাপড় টাপড় কিনে জাহাজে করে ইন্ডিয়াতে আসতে থাকে। এরকম একটা প্যাসেজ পড়ছিলেন ইন্টারমিডিয়েট। ওই গল্পটার লেখক হচ্ছে এই জর্জ অরওয়েল। ঠিক আছে, বার্মিজ ডেইজ নামে ওই বই, ওই গল্পের মধ্যে ইন্টারমিডিয়েট এটা বলা আছে। বার্মিজ ডেইজ কার লেখা? বার্মিজ ডেইজ হচ্ছে এই যে জর্জ অরওয়েলের লেখা। ওনার আরেকটা বিখ্যাত বই হচ্ছে এনিমেল ফার্ম। এটা মনে রাখবেন, এলিগোরিক্যাল নভেল। এটা 1945 সালে প্রকাশিত হয়, এবং সোভিয়েত বিরোধী একটা বই। আর পরীক্ষায় প্রশ্ন আসে জর্জ অরওয়েলের পূর্ণ নাম কি। জর্জ অরওয়েল হচ্ছে ছদ্মনাম, ওনার পুরো নাম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার।
এটা যে কোনো সিটেই থাকবে এটা। এরিক আর্থার ব্লেয়ার, এটা মনে রাখবেন জর্জ ওয়েল সম্পর্কে। ওনার সম্পর্কে এটুকুই বলবো। আর এটা যেহেতু পড়ে আসছেন মোটামুটি অনেকটাই জানেন। ওনার আরেকটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট। এটাও বার্মিজ ডেইজ এর মধ্যে থেকে নেওয়া। এটা একটা ছদ্ম গল্প আর কি, গল্প টাইপের, ছোট গল্প টাইপের। ঠিক আছে। আর এই সময়ের একজন বিখ্যাত ফিলোসোফারের নাম মনে রাখবেন, বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল, ওনার পুরো নাম হচ্ছে বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল। ওনার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে রোড টু ফ্রিডম। মনে রাখবেন, এ লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার লেখা, আর রোড টু ফ্রিডম হচ্ছে বার্ট্রান্ড রাসেলের লেখা। আবারও বলতেছি, দা এ লং ওয়াক টু ফ্রিডম হচ্ছে নেলসন ম্যান্ডেলার লেখা, আর রোড টু ফ্রিডম হচ্ছে আহ ইয়ের লেখা, বার্টন রাসেলের লেখা। দ্য রোড নট টেকেন, রবার্ট ফ্রস্টের ইংরেজি কবিতার নাম। দ্য রোড নট টেকেন, রবার্ট ফ্রস্টের ইংরেজি কবিতার নাম। ভুলে যায় না, এই নামগুলো মনে রাখার চেষ্টা করবেন সব সময়। এই হইলো আপনার মোটামুটি এই যুগের ওই যে আহ, মানে মূল বিষয়গুলো। আর বার্টন রাসেল সম্পর্কে একটা তথ্য মনে রাখবেন, উনি একজন ফিলোসোফার বা একজন দার্শনিক হওয়া সত্ত্বেও উনি 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক আছে। উনি 1950 সালে, মনে রাখবেন, 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এইটা হলো এই যুগের। দেখেন আজকে অনেকগুলো রাইটারের কথা বলছি, দুই একটা কবির কথা না বললেই না। এই যুগের উল্লেখযোগ্য দুই একজন কবির কথা যদি বলি, একজন কবির নাম অবশ্যই মনে রাখবেন, ডব্লিউ বি ইয়েটস। 2015-16 বা 16-17 সেশনের যদি ইন্টারমিডিয়েটে কেউ থেকে থাকেন, ডব্লিউ বি ইয়েটস এর একটা কবিতা ছিল, দ্য লেক আইল অফ ইনিসফ্রি। দ্য জি লেক স্যার। আইল অফ, ইন্টারমিডিয়েটে ছিল এটা। জি স্যার। জি হ্যাঁ, স্যার। এই উইলিয়াম, হ্যাঁ, ডব্লিউ বি ইয়েটস এর লেখা। ডব্লিউ বি ইয়েটস নামে ওনাকে ডাকা হয়, উইলিয়াম বাটলার ইয়েটস ওনার নাম। ইনিও আপনার সাহিত্যে নোবেল পুরস্কার পান 1923 সালে। ঠিক আছে। আজকে অনেকগুলো নোবেল প্রাইজ উইনারের নাম বলছি। একজনের কথা বলছিলাম রুডিয়ার্ড কিপলিং, 1907 সালে বলছিলাম। জর্জ বার্নার্ড শর কথা বলছি 1925 সালে। বার্ট্রান্ড বার্ট্রান্ড। রাসেলের কথা, হ্যাঁ, 1950 সালে। উইলিয়াম বাটলারের কথা বললাম 1923 সালে। এই ধরনের নামগুলো একটু একটু মনে রাখবেন। তো এটা আর কি। আর উইলিয়াম বাটলার ইয়েটসের, উনি একজন আইরিশ কবি। উনার সম্পর্কে একটা মজার তথ্য হচ্ছে যে উনি রবীন্দ্রনাথের যে গীতাঞ্জলি কবিতা আছে, এটার ইন্ট্রোডাকশন লিখছিলেন ডব্লিউ বি ইয়েটস। হ্যাঁ, রবীন্দ্রনাথের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। এই কবিতাটার আহ আহ, লিখছিলেন। আর উনার একটা বিখ্যাত লাইন যেটা পরীক্ষায় প্রশ্ন হিসাবে আসে, যে অল চেঞ্জড আটারলি, এ টেরিবল বিউটি ইজ বোর্ন। এটা খেয়াল রাখবেন, এ টেরিবল বিউটি ইজ বোর্ন। এ টেরিবল বিউটি, ওই যে ফিগারস অফ স্পিচের কথা বলছেন, টেরিবল বিউটি ভয়ঙ্কর সুন্দর, এটা হচ্ছে অক্সিমরন। এ টেরিবল বিউটি ইজ বোর্ন। তো এই লাইনটা মনে রাখবেন, যে এ টেরিবল বিউটি ইজ বোর্ন, এই লাইনটা যদি দেখেন তাহলে চোখ বন্ধ করে এটার উত্তর দিবেন। আহ এর নাম কি? ইয়েটস এর নাম দিবেন, ডব্লিউ বি ইয়েটস। আর উনার আরেকটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে এ প্রেয়ার ফর, কবিতার নাম হচ্ছে এ প্রেয়ার ফর মাই ডটার। আর 35 BCS যেটাতে আমি পরীক্ষা দিচ্ছি, আমার যতদূর একটু খেয়াল করে, দ্য লেক আইল অফ ইনিসফ্রি নামে এই যে ছিল কবিতাটা বললাম, ইন্টারমিডিয়েটে আপনাদের ছিল, দ্য লেক আইল অফ ইনিসফ্রি। এটা কার লেখা? হ্যাঁ, এটা হচ্ছে কার লেখা? উত্তর কি দিবেন? উত্তরটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। এই সময়ের আরেকজন বিখ্যাত রাইটার হচ্ছেন, ওনাকে নিয়েও একটা প্রশ্নই আসে। ইনিও নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছেন এবং উনি নোবেল পুরস্কার পেয়েছেন 1948 সালে, এগুলো মনে রাখবেন। হ্যাঁ, উনি হচ্ছেন T.S. এলিয়ট। ঠিক আছে। উনি একজন ড্রামাটিস্ট, উনি একজন পয়েট, উনি একজন ক্রিটিক। হ্যাঁ। তো উনার যে বিখ্যাত বই, ওনার বিখ্যাত বইটার নাম হচ্ছে দ্য ওয়েস্ট ল্যান্ড। ঠিক আছে, ইংল্যান্ডকে একটা ওয়েস্ট ল্যান্ড হিসেবে সে কম্পেয়ার করছে, ওয়েস্ট ল্যান্ড আর কি। তো এটা একটু খেয়াল রাখবো। আর ওনার আরেকটা বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। এই দুইটা বই বিখ্যাত। এই দুইটা বই পরীক্ষার মধ্যে আসে। দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক কার লেখা, ওয়েস্টল্যান্ড কার লেখা, একটু মনে রাখবেন।
আর এই সময়ের আরেকজন বিখ্যাত লোকের নাম মনে রাখবেন। এই লোকও সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে, কিন্তু এই লোক ছিল একজন রাজনীতিবিদ। এই লোকটার নাম হচ্ছে উইনস্টন চার্চিল। এর নাম হচ্ছে কি? উইনস্টন চার্চিল। উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। হ্যাঁ, ঠিক আছে, রাষ্ট্রনায়ক ছিলেন উনি। 1953 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। এটা খেয়াল রাখবেন, তিনি ছিলেন ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। যে একজন ব্যক্তি, এবং উনার উনার আরেকটা হচ্ছে যে তিনি, উনাকে যুক্তরাষ্ট্র অনারারি সিটিজেন, সম্মানজনক একটা নাগরিকত্ব পদ প্রদান করছিল ওনাকে। আর তার বিখ্যাত বইটা হইলো হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এই জন্য উনি, উনার লেখালেখির জন্য উনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এটা কার লেখা? এটা উইনস্টন চার্চিলের লেখা। একটু মনে রাখার চেষ্টা করবেন। আর এই সময়ের আরেকজন বিখ্যাত কবির নাম, যার নাম মনে না রাখলেই না, তিনি হচ্ছেন রবার্ট ফ্রস্ট। ওনার কথা মনে রাখবেন, রবার্ট ফ্রস্টের অনেক কবিতা আছে, একটু খেয়াল রাখবেন। তো রবার্ট ফ্রস্ট হচ্ছেন এই যুগের একজন বিখ্যাত কবি। আরেকজনের নাম মনে রাখবেন, তিনি হচ্ছেন অস্কার ওয়াইল্ড। ঠিক আছে, উনিও এই যুগের একজন একজন পয়েট, আইরিশ পয়েট, উপন্যাসিক বা কবি হিসেবে তাকে মনে রাখতে পারেন, অস্কার ওয়াইল্ড। এই এই হলো এই যুগের মোটামুটি কবিদের যুগ বা ধারণা। ঠিক আছে, এরপরে যদি আপনার একটু আলোচনা করেন, আসলে রবার্ট ফ্রস্টকে, ধরেন অস্কার ওয়াইল্ড এখানে শেষ করলাম। আমরা যদি এই ক্লাসটাকে যদি আরেকটু বর্ধিত করি, বা আর 2-4 মিনিট যদি 5 মিনিট যদি কথা বলি, তাহলে আমি এখানে আপনাকে আরেকটা কথা বলতে পারি যে পোস্ট মডার্ন পিরিয়ড যেটা আমি আসলে মডার্ন এবং পোস্ট মডার্ন দুইটাকে একসাথে এতক্ষণ বললাম আমরা যেটা। তো তারপরেও যদি পোস্ট মডার্ন ধরেন, তাহলে পোস্ট মডার্নের ক্ষেত্রে কয়েকটা রাইটারের নাম মনে রাখবেন। এর মধ্যে সর্বপ্রথম যার নাম মনে রাখবেন, এই লোকটা হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। ইনাকে উপরে আসছেন ইন্টারমিডিয়েটে। দেখেন কত কিছু পরিচয় করতে এখানে আপনাদেরকে ইন্টারমিডিয়েটে। দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ একটা গল্প ছিল, এটা এখনো আছে বইটাতে। দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ মনে আছে? হ্যাঁ স্যার, টলম্যান হ্যাঁ, এন্ড দ্য সি, ওই যে হ্যাঁ। তো হ্যাঁ, ওই যে এই সময়টাতে, তো আর্নেস্ট হেমিংওয়ে, পার্ট। ইনিও, হ্যাঁ, একটা বৃদ্ধ লোক রাস্তায় বসে থাকে, যুদ্ধের ভয়াবহতা বোঝানো হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা নিয়ে। এই আর্নেস্ট হেমিংওয়ে নোবেল পুরস্কার লাভ করে 1954 সালে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আর ওনার একটা বই নিয়ে 37 BCS একটা প্রশ্ন আসে, দ্য সান অলসো রাইজেস। দ্য সান অলসো রাইজেস। তো এটা নিয়ে ওনার একটা প্রশ্ন আসছে, তো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর ওনার বিখ্যাত বই যেটা, আহ, যে যেটার জন্য আপনার মানে মানে যেটা মনেই রাখতে হবে আপনাকে, সেটা হচ্ছে এ ফেয়ারওয়েল টু আর্মস। ঠিক আছে, এ ফেয়ারওয়েল টু আর্মস। আর উনার আরো যে বিখ্যাত বইটা যেটার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এটা বাংলা পাওয়া যায়, ইচ্ছা করলে কিনে পড়তে পারেন। খুবই সাদামাটা কাহিনী, কিন্তু জীবনটাকে এমন ভাবে ফুটাই তুলছে, মনে হয় আজকেও যেন এই বইয়ের কাহিনীটা মানে একেবারে অনবদ্য। ঠিক আছে, এখনো যেন থাকে। দ্য সান অলসো, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, বৃদ্ধ লোক এবং সমুদ্র। এই বইটার জন্য উনি মূলত নোবেল পুরস্কার পান। এটা আরেকটা তার ছোট্ট একটা গল্প আছে, এটা ইয়েতে, আর্নেস্ট হেমিংওয়ে, ক্যাটস ইন দ্য রেইন। ক্যাটস ইন দ্য রেইন, এটা অনার্স পাঠ্য, এটা ওদের পাঠ্য। এই একজনের কথা মনে রাখবেন। আহ আর পড়তে গেলে আসলে অনেকগুলোই আসে। তারপর টনি মরিসন একটা নাম আছে, একটু খেয়াল রাখবেন। সিটে টিটে পাইলে একটু দেখে নেবেন, এখান থেকে কখনো বিসিএস এ কখনো প্রশ্ন আসতে শুনি নাই। উইলিয়াম ফকনার, এই নামটা অনেক সময় শুনবেন। উনি একজন, যে উইলিয়াম ফকনার কে ছিলেন, উত্তরটা হচ্ছে ছোট গল্পকার। উত্তর দিবেন, উনি একজন ফকনার ছোট গল্প লেখেন, এবং বেশ কিছু উপন্যাস উনি লেখছেন। এবং এই লোক সাহিত্যে নোবেল পুরস্কার পায় 1949 সালে। ঠিক আছে, এই লোক সাহিত্যে নোবেল পুরস্কার পায় 1949 সালে। তাহলে উইলিয়াম ফকনারের কথা লিখবেন। আর ছোট গল্পগুলো আছে এটা। আর রবার্ট ফ্রস্টের যে কথাটা বলতে চাইছিলাম, রবার্ট ফ্রস্টকে বলা হয় আধুনিক, মানে দ্য গ্রেট আমেরিকান পোয়েট অফ আওয়ার টাইম। এবং রবার্ট ফ্রস্টকেও কিন্তু নেচার পোয়েট বলা হয়, মনে রাখবেন। রবার্ট ফ্রস্টকেও নেচার পোয়েট বলা হয়, এটা একটু মনে রাখতে হবে। আর উনাকে আমেরিকার শ্রেষ্ঠ কবি বলা হয়। আসলেই উনি শ্রেষ্ঠ কবি। ওনার কবিতা যদি পড়েন এবং যদি ব্যাখ্যা দিয়ে পড়ানো যায়, খুব
মানে খুব ভালো কেউ যদি কখনো ব্যাখ্যা দিয়ে পড়ায় আপনি মুগ্ধ হয়ে শুনতেই থাকবেন যে এত সুন্দর সুন্দর কবিতা লিখছে। যেমন ওনার একটা বিখ্যাত লাইন আছে, গুড ফ্রেন্ডস মেক্স গুড 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 ফ্রেন্ডস মেক্স গুড নেইবার। ভালো সীমানা প্রাচীর যদি থাকে তাহলে ভালো বন্ধুত্ব বা ভালো প্রতিবেশী তৈরি হয়। এই যে সুন্দর সুন্দর কথাগুলো, মানে আরো অনেক ধরনের কথা আছে। তো যাই হোক, ও রবার্ট ফ্রস্ট সম্পর্কে যদি আমরা বলতে যাই, তো ওনার ওনার সম্পর্কে এটা খেয়াল রাখবো যে উনি 4বার পুলিৎজার পুরস্কার পাইছেন। হ্যাঁ, চারবার পুলিৎজার পুরস্কার লাভ করেন। আর ওনার কবিতাগুলো হচ্ছে ওই যে বললাম, দ্য রোড নট টেকেন, মেন্ডিং ওয়ালস। একটু লিস্টগুলো পড়ে নেবেন। ওনার সম্পর্কে প্রশ্নটা এটাই মনে রাখবেন যে রবার্ট ফ্রস্টের একজন বিখ্যাত আমেরিকান পোয়েট, পোস্ট মডার্ন পোয়েট। আর উনি উনি হচ্ছেন আমাদের জন্য মূলত মানে একজন কবি যার কথাটা আমরা অনেক ভালোভাবে মনে রাখতে পারি। অনার্স একটা কবিতা আছে, যেমন উনি বলছে যে ওয়ান ইজ অ্যালন, হি ডাইজ মোর অ্যালন। কথাটা খেয়াল রাখবেন, ওয়ান ইজ অ্যালন, হি ডাইজ মোর অ্যালন। একজন একা, সে মরে আরো বেশি একা হয়ে। অল ফ্রেন্ডস প্রিটেন্ড টু ফলো টু দ্য গ্রেভ। সবাই ভান করে যে কি করতেছে, কবর পর্যন্ত তাকে অনুসরণ করতেছে, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে তাকে কেউ আসলে আর অনুসরণ করে না। এটা যায়। দেখবেন আমরা একটা মানুষকে যখন মাটি দিতে যাই তখন আমরা বলি যে অফিস থেকে ছুটি পাচ্ছিলাম না, ছুটি নিয়ে আসছি, এই করছি সেই করছি। এই যে কবিতার মধ্যে এই জিনিসগুলো চমৎকার ভাবে আর কেউ আধুনিক কবিদের মধ্যে ফুটায় তুলতে পারে না। এই জন্য রবার্ট ফ্রস্টকে বলা হয় এই এই সময়ের শ্রেষ্ঠ কবি। আর আমেরিকার এই পোস্ট মডার্ন এজের একজন বিখ্যাত কবি হচ্ছেন ওয়াল্ট হুইটম্যান। আমি জাস্ট এগুলো নামগুলো বলে যাচ্ছি। ওয়াল্ট হুইটম্যান, ওনার যে হচ্ছে, ওয়াল্ট হুইটম্যান হচ্ছেন উনি ন্যাশনাল পয়েট বলা হইতো যুক্তরাষ্ট্রের। আর উনি অনেক দারিদ্র্যের মধ্যে বড় হন। ওনার বিখ্যাত কবিতা হচ্ছে ক্যাপ্টেন ও ক্যাপ্টেন বা মাই ক্যাপ্টেন। এই কবিতাটা তিনি মনে রাখবেন, এটাই পরীক্ষায় প্রশ্ন আসে এটা থেকেই। এই কবিতাটা আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে উনি লিখছিলেন, এটুকু মনে রাখবেন। এই সময়ের আরেকজন বিখ্যাত লোক হচ্ছে আর্থার মিলার, ডেথ অফ এ সেলসম্যান লেখা। নামটা মনে রাখবেন, আর্থার মিলার। ক্লাসটা আপনারা প্রয়োজনে টেনে টেনে শুনবেন, আবার অনেকগুলো আমি নাম বলে গেছি। আর্থার মিলার ডেথ অফ এ সেলসম্যান লিখছিলেন। একজন মানে বিক্রয় কর্মীর মৃত্যু। যে বিক্রয় কর্মীটাকে এখানে ফুটাই তোলা হয় এইভাবে যে যতদিন তার জীবন আছে, যতক্ষণ সে শ্রম বিক্রি করতে পারবে, ততক্ষণ তার রুজি বা রুটি রুজি আছে। এবং দেখেন আধুনিক প্রেক্ষাপটের বিশ্বতে এটা একেবারে ততক্ষণই সত্য। যতক্ষণ আপনি পরিশ্রম করতে পারবেন, ততক্ষণ আপনাকে কোম্পানিগুলো মূল্যায়ন করবে, বা জব ক্ষেত্রে আপনি মূল্যায়িত হবেন। আপনি যখনই কাজ করতে পারতেছেন না তখনই পারবেন, আপনার মূল্যায়ন হবে না। তো ডেথ অফ এ সেলসম্যান, এটা ইয়ের লেখা, আর্থার মিলারের লেখা। আরেকজন বিখ্যাত লোকের নাম মনে রাখবেন, তিনি হচ্ছেন সল বেলো। হ্যাঁ, ইনি এই মাত্র কিছুদিন আগে মারা গেছেন। হ্যাঁ, 2005 সালে, মাত্র 20 বছর আগে মারা গেছেন উনি। এই লোক সাহিত্যে নোবেল পুরস্কার পায়, সোল বেলো, 1976 সালে। আর ওনার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে সিজ দ্য ডে। নামটা মনে রাখবেন, সিজ দ্য ডে। সুযোগ পেলে এখানে ওই একটা আমেরিকান সোসাইটিতে বাবা ছেলের গল্প নিয়ে এটা। আরেকজন বিখ্যাত নোবেল বিজয়ী ইয়ের নাম, সাহিত্যিকের নাম মনে রাখবেন, তিনি হচ্ছেন স্যামুয়েল ব্যাকেট। শুরুতেই বলছিলাম যে ওনার কথা বলবো, অ্যাবসার্ডিটির কথা বলছিলাম, অ্যাবসার্ডিটি। ওনার বিখ্যাত বইয়ের নাম হচ্ছে ওয়েটিং ফর গডো। এই ওয়েটিং ফর গডোর জন্যই উনি নোবেল পুরস্কারটা পান, স্যামুয়েল ব্যাকেট। ঠিক আছে, ছিল এটা তার একমাত্র নাটক। এবং উম মানে এটা খুব বিখ্যাত আর কি। বইটা বইটা মানে কাহিনীটা শুরু হয় আহ, যেখানে এবং শেষও হয় সেখানে, এবং কোনো যেন নাটকের মধ্যে কোনো প্রোগ্রেস নাই। আধুনিক মানুষের জীবন যেরকম, অনেকটা সেরকম। আরেকজন বিখ্যাত লোক ছিলেন, তিনি হচ্ছেন টেড হিউজ। উনি একজন শিশু সাহিত্যিক ছিলেন। এই টেড হিউজের সাথে আমি শুরুতে একজনের নাম বলছিলাম, ওই সিলভিয়া প্লেথের কথা বলছিলাম, যে এই টেড হিউজকে উনি মানে বিয়ে করছিলেন যতদূর মনে আছে। তো এটা একটা মনে রাখবেন। টেড হিউজের ক্ষেত্রে ওর একটা কবিতার নাম আছে জাগুয়ার। জাগুয়ার, এটা একটু মনে রাখবেন। বা পিকে একটা মানে বাংলা উচ্চারণ হচ্ছে পাইক, PIKE, পাইক। এটা মনে রাখবেন, পাইক মাছ, এটা নিয়ে একটা কবিতা লিখছে। আহ একটু টেনে টেনে শুনবেন। আরেকজন বিখ্যাত ফিলোসোফার এই সময়ের, সেটা হচ্ছে জা পল সাত্রে, যিনি নোবেল পুরস্কার পাইছিলেন, কিন্তু সেটা তিনি স্বেচ্ছায় ত্যাগ করেন। ঠিক আছে, এবং নোবেল পুরস্কারটা কোনো আনুষ্ঠানিক পুরস্কার তিনি মানে কখনোই গ্রহণ করেন নাই। উনি আহ, মানে ত্যাগ করা নোবেল পুরস্কার, যে আপনি বলেন নিচের কোন লেখকটি নোবেল পুরস্কার পেয়েও গ্রহণ করেননি,
তিনি হচ্ছেন জাফর সাত্রে, উনি একজন ফরাসি লেখক। আহ ওনার বইয়ের নাম তো বললামই আপনার, দ্য রোড টু ফ্রিডম। আরেকটা হচ্ছে আরেকজনের নাম মনে রাখবেন, গুন্টার গ্রস। ঠিক আছে, গুন্টার গ্রস, উনি উনি একজন এই যুগের লেখক। এরকম মনে রাখবেন। ওনার দ্য টিন ড্রাম নামে একটা বই থাকার কথা। মোটামুটি এটা। আর কিছু ভারতীয় রাইটার আছে, এর মধ্যে উল্লেখযোগ্য যে রাইটারটার নাম মনে রাখবেন, তিনি হচ্ছেন একজন হচ্ছেন অমিতাভ ঘোষ, আরেকজন হচ্ছেন অরুন্ধতী রায়। তো অমিতাভ ঘোষকে নিয়ে কখনো কোনো প্রশ্ন আসে নাই। এটা নিয়ে আমরা আমাদের থার্ড ইয়ারে একটা বই পড়ছিলাম, অমিতাভ ঘোষের দ্য শ্যাডো লাইন্স, একটা নোভেল পড়ছিলাম। তো কাহিনী আমার খুব একটা মনে নাই। আর আমি শুধু বলবো এখান থেকে আপনি যাকে মনে রাখবেন, যিনি এখনো বেঁচে আছেন, তিনি হচ্ছেন অরুন্ধতী রায়। ঠিক আছে, ওনার বিখ্যাত নভেল হচ্ছে দ্য গড অফ স্মল থিংস। হ্যাঁ, এই এটার জন্য উনি ম্যান বুকার প্রাইজ পুরস্কার পান 1997 সালে। ঠিক আছে, নোবেল বিজয়ী উনি, দ্য গড অফ স্মল থিংস। এটা একটু একটু খেয়াল রাখবেন। আর রিসেন্টলি যে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ নিয়ে উনি বলছেন, বেশ কিছু ধরনের মন্তব্য টন্তব্য করছেন, এবং উনি বিভিন্ন ধরনের গভর্নমেন্ট প্রজেক্ট নিয়েও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। আহ, অরুন্ধতী রায়, তো ওনার বিষয়টা মনে রাখবেন। আর আরেকজন রাইটারের নাম মনে রাখবেন, সালমান রুশদি। ওপেনলি যদি বলি, আমি খুব বেশি একটা কোনো কিছু ওনার সম্পর্কে পড়ি পড়ি নাই। তো ওনাকে ম্যাজিক্যাল রিয়ালিজম বলা হয়, বা ওই ঐতিহাসিক বা কথা সাহিত্যের সাথে উনি অনেকটাই রিলেটেড। তো ওনার বিখ্যাত কিছু বই আছে, যেমন শ্বেতানিক ভার্সেস, যেটা হচ্ছে সবচেয়ে ওই যে এই নিয়ে আর কি, আহ মানে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল মুসলিমদের সাথে, সালমান রুশদি। তো আপনি একটু চিন্তা করে দেখতে পারেন বা পড়তে পারেন। অনেকগুলো রাইটারের নাম বলছি, পোস্ট মডার্ন এবং মডার্ন এজে, এবং যে নামগুলো বলছি, যাদের নাম বলছি, সবগুলোই বিখ্যাত এবং সবার কাছ থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমার পরামর্শ হচ্ছে যে আমি বলে গেছি একবার করে, আপনি একবার করে শুনে গেছেন, তো শুনলে অনেকটা মনে থাকে, অনেকগুলো নাম মনে থাকার কথা। তো আপনার চেষ্টা থাকবে যে এই কাজগুলো যেন আপনি ঠিকভাবে করতে পারেন, বা মানে প্রয়োগ করে মনে রাখার চেষ্টা করবেন। সবকিছু দেখে যে প্রশ্ন আসবে তা না, আমাদের কাজ হচ্ছে অনেকগুলো বলা, আমরা যতটুকু পারি মনে রাখবো বা বলার চেষ্টা করব, বা একটার পর একটা ধাপে ধাপে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এই হলো আমাদের মোটামুটি মডার্ন বা পোস্ট মডার্ন এইজের যে বিষয়গুলো। তো সর্বশেষ যে কথাটা মনে রাখবেন, পোস্ট মডার্ন এইজের বৈশিষ্ট্যগুলোই হচ্ছে, যেমন ইন্ডিভিজুয়ালিজম বলছিলাম, কনসাসনেস বলছিলাম, এলিয়েনেশন বলছিলাম, কনফ্লিক্ট বলছিলাম, হ্যাঁ, কন্ট্রোভার্সি বলছিলাম, হ্যাঁ, রিয়েলিটি বলছিলাম, এলিয়েনেশন বলছি, অ্যাবসার্ডিটি বলছি। হ্যাঁ, এই যে মূল বিষয়গুলো, এই মূল বিষয়গুলো আপনারা একটু একটু করে মনে রাখার চেষ্টা করবেন। কথা বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ স্যার। অনেকক্ষণ কথা বলতে হয়রান হয়ে গেছে। আহ বিষয় হলো মনে রাখার চেষ্টা করাটাই বেটার। সুযোগ পাইলে কাহিনীগুলো মনে রাখবেন। কাহিনী মনে থাকলে আপনার এই যে এই নামগুলো, আমি যে নামগুলো আলোচনা করছি, এই নামগুলো আপনাদের মনে থাকবে। যতটুকু পারেন মনে রাখার চেষ্টা করবেন। আহ প্রশ্ন অ্যানালাইসিস করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। এই হলো আমাদের ক্লাস। এখানেই ইনশাল্লাহ লিটারেচারের ক্লাসের সমাপ্ত ঘোষণা করছি। অফিসিয়াল সমাপ্ত ঘোষণা হচ্ছে লিটারেচার ক্লাসের। স্যার। তবে স্যার আহ আমরা স্যার লিটারেরি টার্মের আরেকটা ক্লাস নিতে চাই। ওই যে এটা আপনি করে হ্যাঁ করে শুনেন। দিবেন ব্যাখ্যা করে করে সুন্দর করে, মানে ডিফিনেশন সহকারে আপনার মতো করে সংজ্ঞা লিখে এক্সাম্পল দিয়ে এইভাবে করলে হয়তো আমাদের একটু সুবিধা হয়, মনেও থাকবে। ক্লাস ক্লাস মানে আমার আমার এখতিয়ারে যতটুকু ছিল আমি ততটুকু শেষ করছি। আমাকে এখতিয়ার দেওয়া হয়েছিল আপনি যেভাবে খুশি ক্লাস নেবেন। তো আলহামদুলিল্লাহ, গতবারের চেয়ে এবারে ক্লাসগুলো অনেকটাই, হ্যাঁ, একটু আমার জন্য আপনাদের একটু ওয়েট করতে হয়েছে। অসুস্থ ছিলাম, আমি নিজেও অনেক ক্লাস ঠিক মতো নিতে পারি নাই। হ্যাঁ, আহ, আমি মানে সব মিলাই একটু লেট হইলেও আপনাদেরটা গতবারের চেয়ে লেকচার গুলো গুছানো ছিল। আর আপনাদেরকে যেমন অনেকটাই গুছানো কথা বলার চেষ্টা করছি। হ্যাঁ আপনাদের স্যার, যে সুন্দরভাবে বুঝছি স্যার। লেকচারগুলো ছিল, হ্যাঁ, একটু চেষ্টা করবেন দেখার জন্য। আর আহ, এমনিতে আপনাদের ক্লাস ছিল, আমার সাথে শিডিউল ক্লাস ছিল মনে হয় কয়টা, 21টার মতো, মানে 21টা ক্লাসে আপনাদের ক্লাস শেষ করার কথা। নওশাদ ভাই এখানে আমাকে স্বাধীনতা দেওয়ার জন্য আমি ক্লাস শেষ করলাম আপনাদের কয়টাতে,
26টা, গত 8 তারিখে একটা ক্লাস নিয়েছি, 27টা, আজকে একটা, 28টা। হ্যাঁ, মানে এমনিতেই মানে ক্লাস অনেকটা বেশি দিছি এটা। মানে আমি আমার মানে এখতিয়ারে ছিল না, মানে সুযোগ দিছিল, আমি বেশি ক্লাস নিছি। এখন আরেকটা ক্লাস যেহেতু আমাদের আপনাদের যদি ওইরকম ভাবে লাগে, তাহলে আমার তো কোনো সমস্যা নেই, আমি একটু সময় বের করে দিতে হবে। তো যেহেতু আমি শেষ করছি টপিকটা, একটা ক্লাস যেহেতু রিপিট চাচ্ছেন, একটু এনামুলের সাথে বা একটু নৌশাদ ভাইয়ের সাথে একটু কথা বলে নেবেন যে ওই ক্লাসটা আপনারা করবেন। পরে এনামুল আমার সাথে যোগাযোগ করলে আমি একটা টাইম দিয়ে দিব ইনশাল্লাহ। আল্লাহ সুস্থ রাখলে ওইভাবে একটা টাইম অ্যাড অ্যাড করে দেব। ঠিক আছে। আর ওকে আজকে স্যার। কয় তারিখ? আজকে কয় তারিখ? আজকে স্যার 11 তারিখ। 11 তারিখ। আজকে 11, 11/5/2025। 25। হ্যাঁ, আপনাদের সাথে আমি ক্লাস শুরু করছিলাম 28/4/2024। আপনাদের এই সেকশনে আমার সাথে আপনাদের ক্লাস শুরু হয়েছিল ওরিয়েন্টেশন এন্ড কোশ্চেন ডিসকাশন দিয়ে। 28/4/2024, পুরা 1 বছর। 28/7 স্যার নাকি 4? 4 4 এপ্রিল, 28/4। আমি প্রথম ক্লাস এখানে দেখতে পাচ্ছি 28/4। আর আপনার না, ওইটা ওইটা মনে হয় আগের ব্যাচ, আর আপনাদের মিলানো ছিল 2টা ক্লাস। আর ও আপনাদের সরাসরি ক্লাস শুরু হয়েছিল 5/7, ক্র্যাশ কোর্স 47th BCS। 5/7। আর 2টা ক্লাস, একটা 2/6 আর একটা হচ্ছে 8/6। তো অনেকগুলো ক্লাস আমরা করছি। আমার কথা হলো যে ক্লাস তো অনেকগুলোই করলাম, এখন বিষয় হচ্ছে এগুলো মনে রাখার বিষয়টা কার। আমাদের। হ্যাঁ, যতটুকু মনে রাখতে পারবেন। হয়তো আমি কতটুকু পড়াইতে পারছি জানি না, চেষ্টা করছি পড়ায় যাওয়ার জন্য। তো আপনারাও চেষ্টা করবেন যে বিষয়গুলো যেন সুন্দরভাবে আসেন। আর আপনাদের ক্লাস যেহেতু রেকর্ড থাকে, তাহলে রেকর্ড ক্লাসের একটা সুবিধা আছে, যখন মন চায় টাইনা টাইনা শুনতে পারবেন। হ্যাঁ, আহ, একটু ওইভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন। এই হইলো মোটামুটি বিষয় আর কি। তো ঠিক আছে তাহলে, হ্যাঁ। এখানে লিটারেচারের ক্লাস শেষ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। একসাথে স্যার আপনার আর সাথে আজকে দেখা শেষ হ্যাঁ, ভার্চুয়ালি। অফিসিয়ালি মানে আমার জন্য দেওয়া সিলেবাস শেষ। বাড়তি ক্লাস লাগলে তো আমরা দেখা করবোই ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া জি। রাখবেন ইনশাল্লাহ। এনামুল। জি আসসালামু স্যার, আলাইকুম। আছে। শেষ স্যার। হ্যাঁ, ক্লাস